পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন কে আমি একই সঙ্গে ধন্যবাদ এবং অভিনন্দন যে যেটা একটু আগে সভাপতি বিমল শঙ্কর নন্দ যে কথাটা বলছিলেন, কথাটা সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে আজকাল ধরুন আমাদের যে রাষ্ট্রবিজ্ঞানের যে পাঠ্যক্রম তাতে তো নানা রকম বিষয় ঢুকেছে এবং অনেক নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু একটা বিষয় নিয়ে সত্যি চর্চা বড় একটা হয় না, সেটা হচ্ছে যে রাষ্ট্রচিন্তার ইতিহাস। রাষ্ট্রচিন্তার ইতিহাসের মধ্যে আমাদের যেমন ভারতীয় রাষ্ট্রভাবনা সেটাও ইদানিংকালে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে, কিন্তু যেমন আমরা যখন ছাত্র ছিলাম আমাদের কোনো সুযোগই ছিল পড়া। এখনকার ছাত্রছাত্রীরা আমি বলবো সেদিক থেকে অনেক ভাগ্যবান, তারা অনেক কিছু পড়ার সুযোগ পাচ্ছে। আর পশ্চিমের যে রাষ্ট্রভাবনা সেটা তো পড়ানো হয়েছে, আমরা যখন পড়েছি আমরা পশ্চিমের রাষ্ট্রভাবনায় আমাদের পড়তে হতো ওয়েস্টার্ন পলিটিক্যাল থটটা, কিন্তু মুশকিলটা হচ্ছে যে পশ্চিমী রাষ্ট্রভাবনার ব্যাপারটার মধ্যে এত রকমের জটিলতা আছে এবং এত রকমের তার ভেতরে বলতে পারেন মানে মারপ্যাচ আছে তার ভেতরে, যেটা অনেক সময়ই খুব স্বাভাবিক কারণে ছাত্রছাত্রী মাস্টারমশাই সবার কাছেই এটা বেশ একটা কঠিন এটা। এবং আমি অনেককে দেখেছি, আমার প্রাক্তন অনেক ছাত্রছাত্রী তারা এখন কলেজে অনেকে পড়াচ্ছেন, অনেকে অবসর নিয়েছেন, তাদের সঙ্গে আমি কথা বলতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করেছি, অনেকেই এটা আমাকে এই কথাটা মানে বলতে পারেন যে ব্যক্তিগত পরিসরে যখন কথা হয়েছে তারা একটা কথা বলেন যে দেখুন আমাদের ইচ্ছে করে জিনিসগুলো বোঝা, কিন্তু বুঝতে খুব মানে দেখতে অসুবিধা। মানে সেই যে বাংলা একটা কথা আছে না যে মানে স্বাদ আছে অথচ সাধ্য নেই, ব্যাপারটা একটু শিখে যে ইচ্ছে করছে কিন্তু ঠিক ধরতে পারছে। এখন আমি এর আগে রাষ্ট্রবিজ্ঞান এই পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন আপনারা জানেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা কর্মশালা সারাদিন ব্যাপী তারা আয়োজন করেছে। আমি সেখানে মোটামুটি চেষ্টা করেছিলাম যে আমরা যেটাকে লিবারেল ট্রেডিশন বলে থাকি সাধারণত, তাও সব কিছু করা সম্ভব হয়নি, আমি যতটা পেরেছিলাম মোটামুটি লিবারেল ট্রেডিশনটা কাভার করার চেষ্টা করেছি। তো আজকে আমি যে ট্রেডিশনটা আমাকে যখন অপূর্ব যখন আমাকে প্রথম এই প্রস্তাবটা অপূর্ব আমাকে দিয়েছিল, তখন আমি বলেছিলাম যে হ্যাঁ এটা একটা হতে পারে এবং এটা এখানকার যে এখন যা পাঠ্যসূচি সেটা মাথায় রেখেই করা যেতে পারে। সেটা হচ্ছে যে আমি একটা নন লিবারেল যে ট্রেডিশন, এই নন লিবারেল ট্রেডিশনটাকে যদি আমরা একটু ধরার চেষ্টা করি, এখন এই নন লিবারেল ট্রেডিশনটার মধ্যেও অনেক রকমের গণ্ডগোলের ব্যাপার আছে। গণ্ডগোলের ব্যাপার আছে মানে আমরা এটার এই যে গোটা ট্রেডিশনটা তার একটা বিরাট অংশই হচ্ছে যেটা আমি বলেছি হেগেলোত্তর, মানে এই নন লিবারেল ট্রেডিশনের মানে সিংহভাগটাই জুড়ে আছে হেগেল এবং হেগেল উত্তর যে ভাবনা চিন্তা ইত্যাদি, আর তার মধ্যে অনেক অনেক রকমের গণ্ডগোলের ব্যাপার আছে। আমি সেই জটগুলো আজকে আর লিখতে পারি ছাড়াবার চেষ্টা করি এবং আমার ওই প্ল্যানটা করেছে এইরকম ভাবে যে মোটামুটি এই কটা বিষয়, যে প্রথমত হচ্ছে হেগেল, কিন্তু হেগেলকে বুঝতে গেলে হেগেলের পূর্বসূরি সে যেখান থেকে শুরু করা দরকার, আনফর্চুনেটলি সেটা আন্ডার গ্র্যাজুয়েটে পড়াবার খুব একটা সুযোগ থাকে না, পোস্ট গ্র্যাজুয়েটে যে খুব একটা আছে তা আমার মনে হয় না। সেটা হচ্ছে হেগেলের পূর্বসূরি হিসেবে প্রথমে
কান্ট থেকে আরম্ভ করা হয়। এই কান্ট থেকে হেগেল এই বিবর্তনটা কিভাবে হয়েছিল এইটা একটু প্রথমে বলব। আর হেগেল পরবর্তীকালে মানে বলা যেতে পারে হেগেল থেকে কতগুলো জিনিস ব্রাঞ্চ আউট করে যাচ্ছে কয়েকটা দিকে, এবং সেখান থেকে আরেকটা ধারা তৈরি হচ্ছে। তার মধ্যে একটা তো অবশ্যই মার্কস, কিন্তু আমি মার্কস নিয়ে আজকে ওইভাবে আলোচনা করবো না। হেগেলের প্রভাব কতটা মার্কসের উপর পড়েছিল বা হেগেল কতটা গুরুত্বপূর্ণ মার্কসের ক্ষেত্রে সেইটা একটা আলোচনা করবো। আরেকজনের তার নামটা সিলেবাসের ভিতরে নেই, কিন্তু সেটা বাদ দিলে হেগেলের আলোচনাটা খানিকটা অসংখ্য গতিতে যাবে। সেটা হচ্ছে নিটশে। খানিকটা সে অত্যন্ত জটিল তাত্ত্বিক, খানিকটা আমি পিছুয়ে যাবো বলছি। এবং তারপরে একটা ধারা তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে পাঠ্যসূচিতে আছে পশ্চিমী মার্ক্সবাদ বা ওয়েস্টার্ন মার্ক্সিজম। ওয়েস্টার্ন মার্ক্সিজম ব্যাপারটা কি সেটা নিয়েও নানান রকম তর্ক বিতর্ক আছে সেইটা। এবং সব শেষে এই ওয়েস্টার্ন মার্ক্সিজমের পার্ট হিসেবে ফ্রাঙ্কফুর্ট স্কুল। আমি এই কটা মোটামুটি বিষয় আমি আলোচনা করব। যদি একটা দুটো কথা একদম গোড়াতে বলে নিই, যে প্রথম হচ্ছে যে আমি এর আগের বারের যে কর্মশালা হয়েছিল সেখানেও যেটা করেছি, এখানেও সেই ওইটাই করার চেষ্টা করব যে এই বিষয়গুলো আপনারা যেখানে যারা কলেজের অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন তাদের অনেকের কাছে বিষয়গুলো অনেকটাই জানা, এবং আপনাদের ক্লাসে পড়াতে হয়, সিলেবাসে মানে ধরে পড়াতে হয়। ফলে এইসব জিনিস পড়াতে গিয়ে আপনাদের কাছে অনেকগুলো জিনিস অলরেডি জানা আছে। আমি সেই বিষয়গুলো মানে আবার চর্বিত চর্বণ আমি কিন্তু এখানে করবো না। আমি যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে এই বিষয়গুলোকে একটু গভীরে গিয়ে এবং নতুনভাবে যে সমস্ত ব্যাখ্যা আসছে, নতুন কিছু ইন্টারপ্রিটেশন আসছে, মানে একটু নতুন করে ভাবা বিষয়গুলোকে, একটু ভিন্নভাবে বিষয়গুলোকে একটু বিচার করা, দেখা, যেটা আমি আগেরবারও করার চেষ্টা করেছিলাম। তার খানিকটা হদিশ আমি এখানে দেওয়ার চেষ্টা করি। এইটা হচ্ছে আমার একটু গোড়ার দিকের কথা বলে দেব। আরেকটা কথা বলে দিচ্ছি, এটা ওই মানে বলতে পারেন বিধিবদ্ধ সতর্কীকরণের মতো করা। সেটা হচ্ছে যে এই বিষয়গুলো তো আগেই বললাম খুব সহজ পাচ্য বিষয় নয়। এখন এবারে আমি আলোচনাটা শুরু করব। অপূর্ব যেমন আপনাদের কাছে একটা টাইমলাইন বলে দিয়েছেন যে ঘন্টা দেড়েক যাই সময় পরে আমি চেষ্টা করব যে প্রথম পর্বে আমি ওই কান্ট, হেগেল, মার্কস যদি সম্ভবপর হয় নিচ্ছে, আর যদি সেটা তখন না হয় তাহলে তার পরে মানে ওই ব্রেকের পরে আলোচনা করবো সেই ওয়েস্টার্ন মার্ক্সিজম। এই জন্য আমি কথাটা বলছি যে আপনাদের শুনতে শুনতে যদি মনে হয় একটা পয়েন্টে গিয়ে যে এগুলো সব তালগোল পাকিয়ে যাচ্ছে, সব মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, আপনারা ভীষণ রকমের মনে হচ্ছে যে মানে খুব একটা গোলমেলে ব্যাপার, তখন আপনারা অনুগ্রহ করে আমাকে বলবেন যে আপনি মানে দয়া করে থামুন, আমাকে একটু থামিয়ে দিন। সেটা আপনাদের পক্ষেও উপকার হবে, আমার পক্ষেও উপকার। কারণ সত্যি সত্যি দেখবেন, এবং আমি এখানে একটা জিনিস করার চেষ্টা করেছি, মানে করবো না, যে সাধারণত কি হয় আমরা কোনো একটা কিছু আলোচনা করতে গিয়ে প্রথমে সহজ ব্যাপারগুলো আগে আলোচনা করি, তারপরে তার থেকে আরো কমপ্লেক্স ব্যাপার। এখানে আমি সেটা করতে চাই। এখানে আমি প্রথমে, এখন আপনাদের মাথাটা পরিষ্কার আছে, পরে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে এসছেন, এই মৌকায় কঠিন ব্যাপারগুলোকে আমি আগে শিখে নিচ্ছি, তারপরে সহজ ব্যাপারগুলো। এবং আমার ধারণা সেটা যখন আলোচনা করবো আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে কঠিন ব্যাপার এগুলো সত্যিই কঠিন, এইগুলো একটু আগে ধরে যাওয়া, এগুলো একবার মাথায় যদি ঢুকে যায় তারপরের ব্যাপারগুলো কিন্তু খুব
মানে অত কিছু কঠিন নয়। প্রথম ব্যাপারগুলো সত্যি সত্যি কঠিন হওয়ার একটা কারণ হচ্ছে এগুলো এর একটা ঘরানা আছে। এই ঘরানাটাকে যদি আমরা ধরতে পারি ঠিক আছে, এই ঘরানাটাকে ধরাটা হচ্ছে মুশকিল। আর কিছু কিছু কনসেপ্ট আছে, এইগুলো যদি পরিষ্কার থাকে তাহলে আর কোনো গোলমাল হওয়ার সম্ভাবনাটা অপেক্ষাকৃতভাবে কম। তো আমি প্রথম একটা কথা দিয়ে শুরু করতে চাই, সেটা আমাদের কেনই বলছি, এগুলো আপনারা যখন বইটি পড়বেন দেখবেন এই শব্দ দুটো খুব ব্যবহার করা হয়। আর আজকাল আমি দেখেছি অনেকেই এই শব্দগুলো ওই যত্রতত্র ব্যবহার করেন। আমি অনেককে বলতে শুনেছি এমনভাবে তারা শব্দগুলো ব্যবহার করেন যে সোজা মানে বাংলা যাকে বলা যেতে পারে মানুষকে এখানে ইমপ্রেস করার জন্য, আমি কত জানি, আমি কি বিরাট গুরু, আমি বিরাট পণ্ডিত, এটা বোঝা হচ্ছে। এই দুটো শব্দ হচ্ছে, এই দুটো শব্দ যদি আমি না বুঝতে পারি মানে তাহলে কিন্তু এই আলোচনাটা অনেক জায়গাতে খানিকটা আপনাদের কাছে অস্পষ্ট থাকবে। কেন? কারণ এই সংক্রান্ত যে বইগুলো আছে সেখানে দেখবেন এই শব্দ দুটো খুব ব্যবহার করা হয়, কিন্তু আমরা অনেক সময় এই শব্দ দুটো তফাৎটা আমরা বুঝতে পারি। একটা শব্দ হচ্ছে অন্টোলজি, আরেকটা শব্দ হচ্ছে এপিস্টেমোলজি। এই অন্টোলজি এবং এপিস্টেমোলজি অনেককে দেখেছি এই দুটো তফাৎটা কি অনেকেই বুঝতে পারে। আর এইটা না বোঝার ফলে হয় কি, এই আলোচনাগুলো যখন তারা করতে যান এবং এইসব শব্দগুলোকে ব্যবহার করে ফেলেন, তারপরে নিজেরাও তালগোল পাকিয়ে ফেলেন এবং যাদের কাছে বলা হয় তারাও কিছু বুঝতে পারে। সোজা খুব সহজ করে বললে এবং এই কান থেকে ঢুকতে গেলে এই শব্দগুলো এসে যায়। অন্টোলজি শব্দটা এর দুটো বাংলা আছে, কিন্তু বাংলা আমাকে বলতে বলবেন না, আমি বাংলাটা খুব ভালো করে জানিও না, এবং সেই বাংলা একটা এমন কিংবদন্তিমূলক বাংলা তাকেও কিছু কিছু অর্থ কিছু দাঁড়ায়। সহজ কথা, অন্টোলজি কথাটার মানে হচ্ছে মানে দর্শনের মূল প্রশ্ন, সেটা হচ্ছে যে কোনটাকে আমি মুখ্য ধরব, প্রাইমারি। একটা হচ্ছে বিইং, বিইং বলতে আমরা বলছি সেটা হচ্ছে সোজা বাংলা বলা হচ্ছে বস্তু, বস্তু, প্রকৃতি জগৎ, মানুষ। এটাকে আমি কংক্রিট আরো পরিষ্কার করে বলি কংক্রিট, নাকি এই উল্টোটা যেটা সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বা কনসিয়াসনেস। বিইং এবং কনসিয়াসনেস এই দুটোর মধ্যে কোনটা প্রাইমারি? এই অন্টোলজি প্রথম না মানে মূল প্রশ্ন, এটাই হচ্ছে অন্টোলজি। এইবারে আমার কাছে যদি মনে হয় যে বিইং, কংক্রিট, হিউম্যান, নেচার এটাই প্রাইমারি, তাহলে আমার দর্শন, আমার চিন্তা ভাবনাটা একটা দিকে যাবে। আর যদি আমার কাছে মনে হয় যে কনসিয়াসনেস, চেতনা, এক ধরনের একটা অ্যাবস্ট্রাকশন, ইমোশনস, ফিলিং, এইটা প্রাইমারি, তাহলে আমার দর্শন ভাবনাটা আরেক দিকে যাবে। এবং এই যে দর্শনের ইতিহাসে কান্ট, হেগেল, মার্কস এসব আলোচনা করতে গেলেই যেটা চলে আসে সেটা হচ্ছে আমরা একজনকে ভাববাদী বলি, একজনকে বস্তুবাদী বলি। আসলে ভাববাদী বস্তুবাদী মূল ব্যাপারটা হচ্ছে অন্টোলজিক্যাল পজিশনটা কার কি। অন্টোলজিক্যাল পজিশনটা হচ্ছে এইরকম, খুব মানে গোল গোল করে বললে ব্যাপারটা দাঁড়ায় এই যে আমার যদি মুখ্য ফোকাসটা হয় অন মানে প্রাইমারি এমফাসিসটা যদি হয় অন ম্যাটার, বিইং, ম্যান, নেচার, তাহলে এটাকে মোটামুটি বলা হচ্ছে এটা হচ্ছে বস্তুবাদী বা মেটেরিয়ালিস্ট। অন্টোলজিটা হচ্ছে মেটেরিয়ালিস্ট। আর যদি ওটা হয় চেতনা, তাহলে সেটা হচ্ছে আর্টিস্ট। কেন এই কথাটা বলছি, এইগুলো কোনো বইয়ের মধ্যে কিন্তু যারা এইসব দর্শনের বইপত্র লিখেছেন, আর বেশিরভাগই সব সাহেব সুবোধের লেখা, তারা তো আর বুঝতে চাইবেন না যে আপনি এটাকে এই শব্দ দুটোর মানে জানেন কি জানেন না। তারা অন্টোলজি, এপিস্টেমোলজি সব শব্দগুলো ব্যবহার করে গেছে। আর আমরা যদি ব্যাপারটা না বুঝি, আমরা খালি উত্তর গিয়ে আমরা আর কিছু বুঝতে পারি। এইটা হচ্ছে অন্টোলজিক্যাল প্রশ্ন। আর এপিস্টেমোলজিক্যাল প্রশ্নটা এটা আরো গুরুত্বপূর্ণ। সহজ
কথায় একটাই প্রশ্ন এপিস্টেমোলজি, সেটা হচ্ছে যে আমি যা দেখছি আমার সামনে, এই জগৎটাকে কি আমরা আমাদের যুক্তি বলুন, বুদ্ধি বলুন, এইসব দিয়ে আমরা কি এটাকে বুঝতে পারি না বুঝতে পারি না? ইজ দ্য ওয়ার্ল্ড নোয়েবল নাকি আর নট নোয়েবল? এই হচ্ছে এপিস্টেমোলজির একদম ফান্ডামেন্টাল প্রশ্ন। এখন এইখানে দুটো উত্তর আছে। এক পক্ষ বলেন আর আমার যুক্তি বুদ্ধি এইসব দিয়ে সবটাই জানা যায়, আর আরেক পক্ষ বলবেন যে না, এটা জানা যায় না, অনেক কিছু দুর্জ্ঞেয় আমাদের কাছে অনেক কিছু অজ্ঞেয়, যাদেরকে অ্যাগনস্টিসিজম হয় ইত্যাদি, আমি সেই সব ব্যাপারে বিতরণ করছি। এই হচ্ছে মোটামুটি একেবারে ওনার দিকে কথা। এইটা যদি আমরা মাথার মধ্যে রাখি, তাহলে আমাদের, আমি যেটা বলেছিলাম যে আমাদের শুরুটা কিন্তু করতে হবে হেগেলকে বুঝতে গেলে। এবং হেগেলই তো সবাই বলেন হেগেল ভীষণ মানে কঠিন আমাদের কাছে। এখন এই হেগেলের এই আপাত কাঠিন্য যে ব্যাপারটা, এটা কেন মনে হয় তার দুটো উত্তর আছে। একটা উত্তর হচ্ছে যে হেগেলের সামনে কিন্তু যেটা যে একটা মানে মূল প্রবলেম যেটা হেগেল হ্যান্ডেল করতে গেছিল, সেই প্রবলেমটাই আমাদের কাছে অধিকাংশ ক্ষেত্রে বলা হয় না। বলা হয় না তার কারণটা হচ্ছে যে হেগেলের সামনে যে প্রবলেমটা ছিল এবং যে প্রবলেমটা ফেস করবে, সেই প্রবলেমটা কিন্তু হেগেলের প্রবলেম। সেই প্রবলেমটা হেগেলের ঘাড়ে চাপিয়ে দিয়ে গিয়েছিলেন তার পূর্বসূরি মহাত্মা ইমানুয়েল কান্ট। ইমানুয়েল কান্ট তিনি এই প্রবলেমটা তৈরি করে দিয়ে তিনি পরলোকে যাত্রা করলেন। আর হেগেলের ঘাড়ে এই প্রবলেমটা এসে পড়ল, আর হেগেল সেই প্রবলেমটাকে সলভ করলেন। হেগেলের বিরাট কৃতিত্ব, আবার এই কৃতিত্বের মধ্যে তার বিরাট বিদগ্ধ, সেখান থেকে শুরু কান্টের চাপিয়ে দেওয়া এই প্রবলেমটাকে হেগেল সলভ করলেন, সাংঘাতিকভাবে সলভ করছে। এখন সেই জন্য কান্টের প্রবলেমটা কি ছিল, এইটা যদি আমরা না বুঝি আমি হেগেল দিতে পারি। আর মুশকিলটা হচ্ছে যে আমাদের সিলেবাসের মধ্যে কান্ট করতে হবে, মানে সবাই যেটা করেন এই হেগেল দিয়ে শুরু করতে যান, হেগেলের প্রবলেমটা তারা বুঝতে পারেন না এবং সেইখানটা গিয়ে একটা জট দিয়েছে। এটা একটা, সেই প্রবলেমটা কি আমি বলছি। তার আগে আরেকটা কথা একটু আমাদের খেয়াল করতে হবে। এও একটা আমাদের মানে ভারতীয়দের একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে, এটা আমি যখন অনেক আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াতাম, আমার কিছু পুরনো ছাত্রছাত্রী আছে, তাদের হয়তো মনে থাকবে আমি ক্লাসে এই কথাটা বলতাম যে দেখো একটা সমস্যা কি আমাদের ভারতীয়দের, যে আমাদের সমস্ত ভাবনা চিন্তা কথাবার্তা যাই বলি আমি ভাবি, আমি চিন্তা করি, তার উপরে বৌদ্ধিক স্তরে যদি বলি একটা ট্র্যাডিশনের বিরাট প্রভাব পড়েছে। সেটাকে আমরা কিছুদিন উল্লেখ করতে পারি। সেই ট্র্যাডিশনটা হচ্ছে যে আমরা দীর্ঘ 200 বছর ব্রিটিশে পরাধীন ছিল এবং ব্রিটিশ যে ঘরানা, এই ব্রিটিশ ঘরানার একটা প্রবল প্রভাব আমাদের চিন্তার উপরে পড়েছে। সেই ব্রিটিশ ঘরানার প্রভাবটা, ব্রিটিশ ঘরানাটা কিন্তু বরাবরই ছিল আমরা যেটাকে সাধারণভাবে চিন্তার ইতিহাসে, দর্শনের ইতিহাসে এটাকে বলা হয় অভিজ্ঞতাবাদ বা এমপিরিসিজম। এই এমপিরিসিস যে ট্রেডিশন ইংল্যান্ডে খুব পাওয়ারফুল ট্রেডিশন, এটা মোটামুটি ওই লক থেকে শুরু হয়েছিল, খানিকটা হকের মধ্যেও ছিল, লকে খুব স্ট্রংলি সেই ব্যাপারটা হয়েছিল, রিভিউয়ের মধ্যে ছিল। পরবর্তীকালে সেটাকেই নানা রকম এপাশ ওপাশ করে জন স্টুয়ার্ট মিল, বিশেষ করে বেন্থাম, এই একটা ট্রেডিশন, যে ট্রেডিশনের মধ্যে দুটো জিনিস খুব পরিষ্কার। একটা হচ্ছে
আমি চোখ কান আমার 5টা ইন্দ্রিয় প্রয়োগ করে যা দেখছি, ইন্দ্রিয় গ্রাহ্য যে জগৎ, যেটাকে আমি ফিল করতে পারছি, দেখতে পাচ্ছি, মেজার করতে পারছি, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ট্যাঞ্জিবল, কংক্রিট যে ওয়ার্ড, দ্যাট ইজ রিয়েল। দ্যাট ইজ রিয়েল অ্যান্ড দ্যাট ইজ দ্য অনলি রিয়েল ওয়ার্ল্ড। তার বাইরে আর কিছু। তাহলে এমফ্যাসিসটা এসে পড়ছে কিন্তু ওইটার ওপরেই, তার বাইরে কিন্তু আর কিছু নেই। অর্থাৎ কিনা এই 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 এমপিরিসিজমের ধাক্কায় শুধুমাত্র আমাদের কাছে এই বস্তু জগৎটাই হচ্ছে প্রাইভেট, বস্তু জগতের বাইরে আর কোনো কিছু নেই। অর্থাৎ কিনা অন্টোলজিক্যালি যদি আমরা ভাবি, তাহলে এটা হচ্ছে একেবারে এক ধরনের একটা ক্রুড মেকানিস্টিক মেটেরিয়ালিজম। এই হচ্ছে অন্টোলজিক্যাল পজিশন। আর উল্টো দিকে আমার চেতনা, আমার যে অর্থাৎ কিনা আমি মানুষ হিসেবে আমার যে চৈতন্য, আমি কিভাবে ভাবছি, আমি যে সাবজেক্ট, এই সাবজেক্টের যে ধারণা, সাবজেক্টের উপর যে এমফাসিস, এইটা কিন্তু এমপিরিসিজম একেবারে অস্বীকার। এখন মুশকিলটা হচ্ছে যে আমাদের গোটা ভাবনা যা কিছু, এর উপরে এই ব্রিটিশ এমপিরিসিস ট্র্যাডিশনে একটা বিরাট প্রভাব ছিল। আমরা এইভাবেই আমরা চিন্তা করতে পারি। মানে একটা জিনিস আছে, এটা আমি যদি দেখিয়ে বলি যে এই ঘড়িটা, এটা আছে না নেই, এটা আছে, ঘড়িটা রয়েছে, ঠিক আছে, মিলে গেল। আমি যা কিছু দেখছি এটাই রিয়েল, এটাই যুক্তিগ্রাহ্য, এটাই বস্তু জগৎ। এর বাইরে আর অন্য কোনোভাবে ভাবা কিন্তু কোনো অবকাশ নেই। এখন মুশকিল হচ্ছে এই কান্ট বা হেগেল বিশেষ করে বুঝতে গেলে, আমরা হেগেল দিয়ে আলোচনাটা ভাগ করছি, সেখানে কিন্তু এই ব্যাপারটা একেবারেই উল্টো। সেখানে ফোকাসটাই হচ্ছে, শুরুটাই হচ্ছে চেতনা। অন্টোলজিক্যালি তাদের পজিশনটা একেবারে আলাদা। শুরুটাই হচ্ছে চেতনা, চৈতন্য, সাবজেক্ট, সাবজেক্টিভিটি ইত্যাদি। তো সেখানে কি অবজেক্ট বা অবজেক্টিভ ওয়ার্ল্ড, মেটেরিয়াল ওয়ার্ল্ড নেই? খুব আছে, ভীষণভাবেই আছে, কিন্তু সেটাকে ব্যাখ্যা করা হচ্ছে সম্পূর্ণ অন্য। এই যে প্যাচটা, এই যে টুইস্ট, এই টুইস্টটা বুঝতে গেলে আমাদের একটা অন্য ঘরানাতে আমাদের প্রবেশ করতে হবে। এই অন্য যে ঘরানাটা, সেটা কিন্তু ব্রিটিশ ট্র্যাডিশনের একেবারে বিপরীত। এখন এই ব্রিটিশ ট্র্যাডিশনের উল্টো এই যে ট্র্যাডিশনটা, এটাকে অনেক সময় বলা হয় কন্টিনেন্টাল ট্র্যাডিশন, যেটা মানে ইউরোপীয় ঘরানা। এবং এইটা আমরা অনেক সময় খেয়াল করি না যে আমরা আমাদের একটা, এইগুলো কি বলবো, এটা আমাদের খানিকটা ওই ইংরেজের সঙ্গে 200 বছর ঘর করার ফলে যা হয়েছে। আমরা মনে করি কি, ওই ইউরোপ কথাটা যখন আমরা ব্যবহার করি, আমরা ইউরোপ বলতে আমরা মনে করি ওই ব্রিটেন মানে হচ্ছে ইউরোপ, আর ইউরোপ মানে হচ্ছে ব্রিটেন। ব্যাপারটা কিন্তু একদম ভুল, একদম ভুল। আপনারা যদি ইউরোপের ম্যাপটাও দেখেন, ব্রিটেনের অবস্থানটা কি, ইউরোপিয়ান মেনল্যান্ডের বাইরে, সমুদ্রের ওপরে ব্রিটিশ আইল্যান্ডস। আর ইউরোপের যে ইংরেজি ভাষা যাই করে লাগে, তাদের বিরাট ট্র্যাডিশন, বিরাট ঐতিহ্য বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ইউরোপীয় যে ঘরানা, যেখানে ধরুন ফ্রান্স, জার্মানি, ইটালি, এই যে দেশগুলো, আমি এদের যে ট্র্যাডিশন, এদের যে কালচার, এদের যে ভাবনা চিন্তা, এই যে ঘটনাটা, এটা কিন্তু ব্রিটিশ ট্র্যাডিশনের একেবারে। ওরা কিন্তু ইংরেজ বা ইংরেজদের একেবারেই ওরা পাত্তা দিত না। ব্রিটেনের এত যে রমরমা, তার কারণটা কি? বিকজ ব্রিটেন হ্যাড এ হিউজ কলোনিয়াল এম্পায়ার। ব্রিটেনের যা কিছু, সমস্ত কিছু কিন্তু এই কলোনিগুলোকে আশ্রয়। আর কলোনিগুলো তো আর ইউরোপে তৈরি হয়, সেগুলো তো তৈরি হচ্ছে অন্য দেশে। যে কারণে মানে আমরা আমাদের নিজে একটা মনের মধ্যে একটা জিনিস কাজ করে, মানে ব্রিটেন মানে হচ্ছে ইউরোপ, মানে ব্রিটেন বুঝলে ইউরোপকে বোঝায় না, একেবারেই সম্পূর্ণ ভুল।
সম্পূর্ণ একটা আলাদা ট্রেডিশন। এখন এইটি যদি আমরা মাথার মধ্যে রাখি, অর্থাৎ বৌদ্ধিক পরিবেশটাই একদম আলাদা, বৌদ্ধিক চিন্তার যে স্টাইলটা একেবারে আলাদা, এইটি যদি মাথায় রাখি, তাহলে এইবারে আমাদের কান্টের ঢোকাটা অপেক্ষাকৃতভাবে সহজ। কান্ট মোটেই খুব একটা সহজ পাচ্য বা সহজ গ্রাহ্য ব্যাপার নয়, কিন্তু আমি খুব খুব সংক্ষেপে দু তিনটে কথা, মানে কান্টের মধ্যে অনেক কিছু আছে, কিন্তু হেগেলকে বোঝার জন্য কেন কান্ট করা, মানে কান্ট না বুঝলে কেন হেগেলে ঢোকা যাবে না, সেইটা একটু আপনাদের সামনে জাস্ট কয়েকটা আমি নিশ্চিত করছি। কান্টের সময়কালটা 1724 থেকে 1884, আর হেগেলের সময়টা হচ্ছে একটু পরে 1770 থেকে 1825। মোটামুটি দুজনকেই বলতে পারেন খানিকটা অষ্টাদশ শতাব্দী, খানিকটা ঊনবিংশ শতাব্দী, এরকমের মধ্যে এরা ঘোরাফেরা করছে। এখন কান্টের মধ্যে তিনটে জিনিস, আরো অনেক কিছুই আছে, কিন্তু খুব সহজভাবে বোঝার জন্য কান্টের তিনটে জিনিস খুব জরুরি, মানে কান্টের যে ভাবনা ছিল। আর এই যে তিনটে জিনিস, এই তিনটে জিনিস উনি উপস্থিত করলেন সবার সামনে, করে দিয়ে তিনি এমন একটা জট পাকিয়ে চলে গেলেন যে সেই জটটাকে ছাড়ানো একটা খুব শক্ত ব্যাপার, সেইটাই হেগেল করলেন। তো সেই তিনটে জিনিস একেবারে গোড়া একটা কথা বলে দিন, কান্টের সমস্ত কিছুর মধ্যে একটা জিনিস আছে, এটাকে বলা হয় একটা দ্বৈতবাদ, এটাকে বলা হয় কান্টিয়ান ডুয়ালিজম। আর আমি আগেই বলে নিচ্ছি একটা কথা, তাতে আপনাদের ব্যাপারটা ধরতে সুবিধা হবে যখন হেগেলে ঢুকবো। সোজা কথা হচ্ছে এই কান্টিয়ান ডুয়ালিজমটাকে হেগেল ভেঙে দিয়ে হেগেল যেটা আনলেন সেটা হচ্ছে মনিজম। এই দ্বৈতবাদকে ভেঙে উনি একটা জায়গায় সব ব্যাপারটাকে নিলেন। এই যে ডুয়ালিজমকে ভেঙে মনিজমে এলেন, এইটাই ছিল হেগেলের বিগেস্ট অ্যাচিভমেন্ট, এবং যে কারণে পরবর্তীকালে সকলেই বলেছেন যে আমরা সকলেই হচ্ছে হেগেলের শিষ্য, আমরা সবাই হচ্ছি হেগেলের, এঙ্গেলসের একটা লেখার মধ্যে বলেছেন যে আমরা যখন বড় হচ্ছি তখন আমরা হেগেলের যে বিশাল ছায়া, এই হেগেলের ছায়ায় আমরা বড় হচ্ছি। হেগেলের ছায়া আমাদের সবাইকে মানে এ করে, মানে হেগেলের ছায়ার মধ্যেই আমাদের বড় হওয়া, আমাদের মানুষ হওয়া। হেগেলের ছায়াকে আমি উপেক্ষা করে আমরা কিছু সব এই কান্টের এই তিনটে জিনিস। এবারে দেখবেন ডুয়ালিজম কেন আমি কথা বলছি। হেগেল মানে কান্ট প্রথম যে কথাটা বললেন, এইবারে দেখবেন অন্তোলজি এপিস্টেমোলজি ব্যাপারটা কেন রেলিভেন্ট। প্রথমেই কান্ট যেটা বলে দিলেন যে মানে একদম সামারি করে বললেন ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমাদের মানুষ হিসেবে আমাদের রিজন, এই রিজনটা দিয়ে, এটাই হচ্ছে আমাদের মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় আমাদের অস্ত্র। রিজন দিয়ে আমরা সবকিছু বুঝতে পারি, ব্যাখ্যা করি, কিন্তু রিজন হ্যাজ ইটস লিমিটস। রিজনের একটা সীমাবদ্ধ। রিজন দিয়ে আমরা কি করি? রিজন দিয়ে আমরা যে পৃথিবীটাকে আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স, যেটাকে কান্টীয় পরিভাষা থেকে বলা হতো ফেনোমেনন, দ্য ওয়ার্ল্ড অফ ফেনোমেনন। এই ফেনোমেনন ওয়ার্ল্ডটাকে আমরা সবকিছু আমরা রিজন দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। কার্যকারণ সম্পর্ক আমরা ব্যাখ্যা করতে পারি। আমরা এটাকে ইংরেজিতে করে থাকি কজালিটি। এই কজালিটির যে নোশন, এটা রিজন দিয়ে ব্যাখ্যা করা যায়। কারণ নিজে মানে অঙ্কশাস্ত্রে মানে বিরাট পণ্ডিত মানুষ ছিলেন, তো সুতরাং ম্যাথমেটিক্স দিয়ে, সায়েন্স দিয়ে, নিজের সায়েন্স খুব ভালো বুঝতেন, তো সুতরাং কোনো অসুবিধা নেই, আমি রিজন দিয়ে সবকিছু বুঝতে পারি। কিন্তু একটা পয়েন্টে
এটাকে উনি বলছেন যে বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স দেয়ার ইজ অ্যানাদার ওয়ার্ল্ড। সেই ওয়ার্ল্ডটাও কিন্তু রিয়েল, কিন্তু সেটাকে আমি কোনোভাবেই আমার যে ফ্যাকাল্টি অফ রিজন এটা দিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো না। কিন্তু সেটাও ব্যাখ্যা করা যায়। সেটাকে উনি বলছেন দ্য ওয়ার্ল্ড অফ নোয়েল, বা এটাকে ইংরেজি করা হয়েছে যে থিং ইন ইটসেলফ, অর্থাৎ ওটা যে কি, ইট এক্সিস্ট, ইট ইজ রিয়েল, কিন্তু ওটাকে আমি রিজন দিয়ে ব্যাখ্যা করি। তো কি দিয়ে আমি ব্যাখ্যা করবো? সেগুলো কি কি ধরনের জিনিস? অন্তত দুটো জিনিস, মানে এটা হেগেলের জন্য ভীষণ প্রয়োজন। অন্তত দুটো জিনিস, আরো অনেক কিছু আছে, কিন্তু দুটো জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মোরালিটি, নৈতিকতা। মানুষ কেন এই যে কোনটাকে ভালো এবং কোনটাকে খারাপ, এইগুলোকে কিন্তু আমি রিজন দিয়ে আমি ব্যাখ্যা করতে পারি। আরেকটা হচ্ছে আমাদের ফিলিংস, ইমোশনস। অর্থাৎ এই যে আমাদের যে মানে একেবারে ফ্রম দ্য মানে ইনারমোস্ট ডেপথস অফ আওয়ার সোল এসব ফিলিংসগুলো আসে। এবং কান্টের একটা তার ওই থার্ড ক্রিটিক, যেটা ক্রিটিক অফ এস্থেটিক জাজমেন্ট, তার ভিতরে একটা ছোট্ট অংশ আছে, সেটা আমার মনে আছে। আমি এখন তখন ওই আমরা কলেজ থেকে জাস্ট আমরা পাস করেছি আর কি। তখন আমাদেরকে মাস্টারমশাই তিনি আমাদের পড়তে বলেছে। তা আমি আর আমার এক বন্ধু আমরা বলেছিলাম যে স্যার আমরা কী করে বুঝবো এই কান্টের লেখা, আমরা পোস্ট গ্রাজুয়েট কোর্স পাস করে আমরা কী করে বুঝতে পারি? বলে যে একবার চেষ্টা করে দেখুন। তো সত্যি মানে ওই লেখাটা পড়ে, সেটা টাইটেলটা ভারী সুন্দর, সেটা হচ্ছে অবজারভেশনস অন দ্য ফিলিং অফ দ্য বিউটিফুল অ্যান্ড দ্য সাবলাইম। তো সেইখানে কান্ট এবং কান্টের একটা বিখ্যাত উক্তি আছে যে এটাকে আমি কি দিয়ে ব্যাখ্যা করে আমি রিজন দিয়ে ব্যাখ্যা, সেটা সেই কথাটা হচ্ছে কান্টের মানে ভেরি ফেমাস স্টেটমেন্ট, দ্য স্টারি হেভেন্স অ্যাবাভ অ্যান্ড দ্য মরাল ল উইদিন। যে আমি নক্ষত্র খচিত আকাশ আর আমার মনের ভেতরে যে একটা মরাল ফিল, মরাল ইম্পালস, কেন আমি মনে করি এই কাজটা করা উচিত, কেন এটা করা উচিত না, এগুলোকে কান বলতে কতগুলো ক্যাটেগরিক্যালি এগুলো মরাল ইম্পালস। এগুলো ইম্পালস মানে আমি একটা লোকের মিছিমিছি ক্ষতি করতে পারি। আমি যদি দেখি যে একজন লোক রাস্তায় হয়তো অসুস্থ হয়ে পড়েছে, আমি ছুটে গেলাম তার কাছে, কে আমাকে বলেছে চুপ চুপ কেন বলেছে? এই যে মরাল ফিলিং, মরাল ইম্পালস। আবার একই সঙ্গে ওই স্টারি হেভেন্স অ্যাবাভ, আমি নক্ষত্র কিছু আকাশের নিচে দাঁড়িয়ে মানে আমি যখন মানে চতুর্দিক দেখছি, মানে চতুর্দিক নিস্তব্ধ, ওই যে একটা মানে ডেপথ অফ সাইলেন্স যাকে বলে, এইগুলোকে আমি কি করে ব্যাখ্যা করি? তার এটা হয়তো কেউ একজন কবিতা লিখছেন, কিংবা হয়তো মিউজিক কম্পোজ করছেন। এই যে ক্রিয়েটিভিটি, এই অ্যাক্টস অফ ক্রিয়েশন মানুষই তো করছে, কিন্তু এইগুলোকে আমি কোনো রিজন দিয়ে ব্যাখ্যা করতে পারি। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এই ফেনোমেনন এবং নোমেনন এর মধ্যে একটা পরিষ্কার বিভাজন, যে এই অ্যাপিয়ারেন্সটাকে আমি রিজন দিয়ে ব্যাখ্যা করতে পারি, আর ওয়ার্ল্ড অফ নোমেনন যেটাকে আমি বলি থিং ইন ইটসেলফ, ওটা কিন্তু রিয়েল সবটাই, কিন্তু ওই রিয়েলিটিটার অর্থটা কি আমি রিজন দিয়ে ব্যাখ্যা, ওই খানিকটা ইমোশনালি বুঝতে হবে, খানিকটা মরালি বুঝতে হবে, এবং পার্সন টু পার্সন ভ্যারি করবে, তার বেশি আমি কথাটা এত পরিষ্কার করে বলবে। প্রথম যে কান্টের যে বক্তব্য, তার থেকে একটা জিনিস বেরিয়ে আসছে, কারণ একটা জিনিস আমাদের সামনে রেখে দিয়ে গেলেন, একটা জোন অফ আননোয়েবিলিটি, একটা মানে একটা পরিসর যেটা আমি জানি আননোয়ে, এটা কি ব্যাখ্যা কি আছে, খুবই আছে, তার পরিসরটা কি, কতটা, তার ব্যাপ্তি, কিভাবে সেটা অপারেট করে, কি করে আমাকে অ্যাফেক্ট করে, এর কোনো উত্তর আমার জানা কোনো ওই একটা
প্রশ্নচিহ্ন রেখে দিই। অর্থাৎ এইবারে আপনারা দেখুন এপিস্টেমোলজিক্যালি কান্টের পজিশনটা হচ্ছে কিন্তু দ্য ওয়ার্ল্ড ইট ইজ, যেটা আমি বলেছিলাম এপিস্টেমোলজিতে একটা হচ্ছে ইজ দ্য ওয়ার্ল্ড নোয়েবল নাকি আননোয়েবল। এপিস্টেমোলজিক্যালি কান্টের উত্তরটা হচ্ছে ইটস নট, আর ওই বাইফার্কেশন হয়, একটা নোয়েবিলিটি একটা আননোয়েবল। এরপরে যে ব্যাপারটা সেকেন্ড প্রশ্ন, সেটা হচ্ছে যে মানুষ ফ্রিডম, এই যে মানুষের যে আমি যদি বলি যে আমি একটা মুক্ত মানুষ, স্বাধীন মানুষ, এই স্বাধীনতাটা প্রকাশিত হচ্ছে কি? তার কান্টের সেটা উত্তর হচ্ছে এই ফ্রিডম আমি তখনই ফ্রি যখন আমি মরালি ফ্রি, অর্থাৎ যখন আমি মানে নৈতিকভাবে মানে আমার নৈতিক যে মানে মূল্যবোধ সেইটা যখন আমাকে যথার্থভাবে আমি তার দ্বারা চালিত করছি। কান্ট এগুলোকে বলতেন ক্যাটেগরিক্যাল ইম্পেরেটিভ, অর্থাৎ কিনা এইগুলো হচ্ছে আমার মনের ভেতরকার, যেটা একটু আমি বললাম ওগুলো মরাল ইম্পালস। এই মরাল ইম্পালসগুলো যখন তার আমি যখন গাইডেড হচ্ছি এবং তার থেকে যা বেরোচ্ছে তখনই আমি। এখন এইটা বলতে গিয়ে আবার একটা কান, আবার একটা ডুয়ালিজমের জায়গায় এইখানে আবার আরেক ধরনের ডুয়ালিজম কান্ত তিনি পরিষ্কার একটা জিনিস বলে দিলেন যে দেখো আমরা একটা পৃথিবীতে বিচরণ করি, আমরা একটা সমাজে বিচরণ করি যেখানে কতগুলো জিনিস ঘটছে, এটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ ইজ। দ্য ওয়ার্ল্ড অফ ইজ মানে যেটা ঘটছে, ঘটমান যেটা। আরেকটা জগৎ আছে, আরেকটা জগৎ আছে এটা কিন্তু নেই, হয়নি এখন, কিন্তু এটা হওয়া উচিত, উচিত একটা অট, একটা ইজ। এখন এই ইজের যে জগৎটা তার মধ্যে অনেক খারাপ খারাপ ব্যাপার হচ্ছে, অনেক কিছু হচ্ছে যেগুলো আমাদের পছন্দের, কিন্তু আমাদের মেনে নিতে হয়। তো হাউ টু ট্রান্সফর্ম দ্য ওয়ার্ল্ড অফ ইজ ইন্টু দ্য ওয়ার্ল্ড অফ অট, দ্যাট উইল বি দ্য রিয়েল। এবং এই ইজের জগৎকে আমি যখন অটের জগতে ট্রান্সফার করব তখনই কিন্তু হচ্ছে আমার আই বিকাম রিয়েলি ফ্রি। যতক্ষণ এই ইজের জায়গায় খারাপ খারাপ জায়গাগুলোকে ভেঙে ওই অট জায়গাগুলো নিয়ে আসতে পারবো, আই এম নট বলেন ওই আবার একটা ডুয়ালিজম ইজ ভার্সাস অট। এটা অ্যাকচুয়ালি মানে জার্মান ল্যাঙ্গুয়েজে দুটো শব্দ আছে, একটা ইজটা হচ্ছে জাইন, SEIN, আর অট হচ্ছে জলেন। এই জাইন অ্যান্ড জলেন এই যে টেনশন, এই কান্টের কাজই ছিল এই টেনশনগুলো কিন্তু তৈরি করতে। এই হচ্ছে সেকেন্ড ডুয়ালিজম কান্টের। আর থার্ড যে ডুয়ালিজম সেটা হচ্ছে কি, সেই যে সাংবাদিক কালের কিছু লেখাপত্রের মধ্যে এই জিনিসটাকে বলা হচ্ছে, সেটা হলো কিরকম যে কান্ট একটা ব্যাপার সম্পর্কে খুবই সচেতন ছিল, অত্যন্ত মানে সম্ভব মানে বুদ্ধিমান মানুষ এবং মেধার সম্পূর্ণ মানুষ। তিনি একটা জিনিস বুঝেছিলেন যে সমাজের মধ্যে, এবং এইরকম ইঙ্গিত আছে কান্টের লেখায়, সমাজের মধ্যে নানা রকমের বৈরী দ্বন্দ্ব, যাকে আমরা বলি ইংরেজিতে অ্যান্টাগনিস্টিক বৈরী সামাজিক দ্বন্দ্ব, এই ইনইকুয়ালিটি, সাপ্রেশন, রিপ্রেশন, যেখানে কান্টের একটা সেই বিখ্যাত লেখা আছে হোয়াট ইজ এনলাইটমেন্ট, যে আমি যতক্ষণ পর্যন্ত এইভাবে রিপ্রেস থাকছি, আমার ফ্রিডম নেই, আই এম নট ফ্রি। তো কান্ট এসব ব্যাপারে খুবই সচেতন। এখন এইবারের ব্যাপার হচ্ছে যে তাহলে এই যে সমাজ, যে সমাজের মধ্যে নানা রকমের দ্বন্দ্ব, নানা রকমের সংঘাত, নানা কিছু হচ্ছে, তাহলে এই সংঘাত থেকে মুক্তির পথটা কি? এটা নিয়ে যে কান্ট নিজে খুব ভেবেছেন তা কিন্তু পরবর্তীকালে এইটা নিয়ে বেশ কিছু লেখা, সেটা
আমি এখানে কথাটা বলে নিচ্ছি, আর এটা পরে আর বলবার আমি স্কোপ পাবো না। সেটা হচ্ছে যে এই যে আমরা এখন মার্কস নিয়ে আলোচনা, তো মার্কস নিয়ে আলোচনা করতে গেলে তো আপনারা সবাই হেগেলের আলোচনা চলে আসে। হেগেলকে বাদ দিয়ে তো আমি মার্কসে ধরতে পারবো না। কিন্তু একটা প্রশ্ন অনেকেই এটা ছুঁয়ে ছুঁয়ে আছেন, কিন্তু খুব বিস্তৃত আলোচনা করেনি। সেটা হচ্ছে আচ্ছা, মার্কসের তো এত এত লেখা, হেগেলকে নিয়ে তুমি প্রচুর লেখা হোয়াট অ্যাবাউট কান্ট? কান্ট নিয়ে তো মার্কস খুব একটা আগ্রহ দেখান। প্রথমত কথাটা কি সত্যি? এইটা, আর যদি কথাটা সত্যি হয়ে থাকে তাহলে বলতে হয় যে কেন কান্ট মার্কসের মার্কসের কান্টের প্রতি এত বিতৃষ্ণার কারণ। সত্যি প্রথমত বিতৃষ্ণা ছিল কি সেটাও বোঝা যায়। এই কান্ট মার্কস সম্পর্ক এটা নিয়ে খুব একটা যথার্থ নেই। একটা লেখা আছে, যেটার থেকে আমি এইটা পেলাম, সেটা হচ্ছে কান্ট অ্যাজ আ প্রবলেম ফর মার্কসিজম। একজনের লেখা, মার্টিন বেকার। আমি দরকার হলে আমি পরে আপনাদের সঙ্গে দিয়ে দেবো রেফারেন্স। এই কান্ট অ্যাজ আ প্রবলেম ফর মার্কসিজম, তাতে দুটো জিনিস এই মার্টিন বেকার উনি দেখাবার চেষ্টা করেছেন যে আছে, কান্টের সম্পর্কে মার্কসের বক্তব্য আছে, সেটা আমাদের চিরাচরিত যেসব লেখাপত্র তার ভিতরে পাবো। এটা মার্কস 1846 সালে মার্কস এবং এঙ্গেলস জয়েন্টলি, এটা তাদের জীবদ্দশায় প্রকাশিত হয়নি, দ্য জার্মান আইডিওলজি। এই জার্মান আইডিওলজি এটা বিশাল ম্যানুস্ক্রিপ্ট প্রকাশিত ছিল, তারপরে এটা প্রকাশিত হয় অনেক পরে। সেইখানে কান্ট সম্পর্কে মার্কসের বেশ কিছু কথাবার্তা আছে, কিন্তু সেটাও যে খুব একটা বলতে পারেন যে খুব ইতিবাচক কথাবার্তা কান্ট সম্পর্কে। কেন নেই সেটা আমি পরে বললে আপনারা বুঝতে পারবেন, কিন্তু নেই সেটা। কিন্তু এরা এখন যারা কান্ট মার্কস সম্পর্ক নিয়ে আলোচনা করছে, কিন্তু মার্টিন বেকারের যে লেখা, আরো দু একটা লেখা আছে, এই লেখাটাতে দেখানোর চেষ্টা করেছেন যে আসলে কান্টের মধ্যে একটা ক্লু আছে, কিন্তু সেই ক্লুটাকে যথার্থভাবে পরবর্তীকালে যারা মার্কস নিয়ে এত লেখালেখি করলেন এটা তাদের মাথায় স্ট্রাইক। সেই ক্লুটা কি? ওই যে কান্টের এমফাসিস অন রিজন, যে এটা তো এইভাবে অনায়াসেই বুঝতে পারা যায় যে কান্ট কি এত বোকা লোক ছিলেন যে উনি তো এটা বুঝতে পারছেন যে সমাজের মধ্যে এই কথাগুলো তুমি বলছেন, সমাজের মধ্যে নানা রকমের অনেক খারাপ খারাপ জিনিস আছে, অ্যান্টাগনিস্টিক সোশ্যাল রিলেশনস, এত দূর তিনি বলছেন অ্যান্টাগনিস্টিক সোশ্যাল রিলেশনস আছে, ইনইকুয়ালিটি আছে, ফ্রিডমকে সাপ্রেস করা হচ্ছে। এইগুলো যদি থেকে থাকে তাহলে এইগুলোকে ভাঙবার উপায়টা হচ্ছে ইউজ ইউর রিজন। তুমি তোমার রিজনকে প্রয়োগ করো, রিজনকে প্রয়োগ করলেই কিন্তু তুমি একটা সময় এসে তুমি কোনো একটা রাস্তা তুমি খুঁজে পাবে। তো এই ইঙ্গিতটা এরা যেটা বলছেন যে কান্টের মধ্যে ইঙ্গিতটা আছে, কিন্তু সেটাকে কি করে আমি বাস্তবে প্রয়োগ করব সেটা করতে পারছি। ক্লু ইজ অলরেডি ইউ ইউজ, ওই যে কান্টের আগাগোড়া ফোকাস হচ্ছে রিজন। তো তুমি তোমার রিজনকে প্রয়োগ করো, তোমার সমাজের মধ্যে এত খারাপ খারাপ জিনিস আছে, তুমি বলছো ইজকে অট করতে হবে, তো কি করে তুমি করবে? ইউজ ইউর রিজন। এই রিজনকে তুমি যদি প্রয়োগ করো তাহলেই সেখান থেকে ইউ ক্যান স্ট্রেট কাম টু মার্কস। দেন ইউ হ্যাভ টু ট্রান্সফর্ম দ্য ওয়ার্ল্ড। এই যে একটা মোটামুটি কান্ট সম্পর্কে পাওয়া যায়। এইবারে আসছি আমি হেগেল। কান্ট তো এরকম একটা অদ্ভুত সমস্ত জিনিস করে দিয়ে দিন করে দেবো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ক্রিটিকটা তো সেই সময় 19th সেঞ্চুরি, ওটা 18th-19th সেঞ্চুরি সবই ক্রিটিক, সকলেই ক্রিটিক, মার্কসও ক্রিটিক লিখছেন, হেগেলও ক্রিটিক লিখছেন, কান্টও। ওই ক্রিটিক ব্যাপারটা তখন একটা ভীষণ
মানে ইউরোপীয় চিন্তার ইতিহাস, মানে সব কিছুকে ক্রিটিক করা হচ্ছে। এবং এই ক্রিটিকটা শেষ পর্যন্ত এমন একটা পর্যায়ে দাঁড়ালো, যেটা আমি পরে বলবো, যখন নিটশেতে এটা মানে একটা চূড়ান্ত আকার হয়েছে, দেখ সেখানে পরে। এইবারে হেগেলের যে সময় সেই ব্যাপারটা করলেন, মোটামুটি ভাবে দুটো কাজ হেগেল করলেন। আমি এই দুটো কাজ প্রথমে বলব, আর তারপরে হেগেলকে নিয়ে যে এত ধোঁয়াশা, এত গন্ডগোল, এত জট পাকা, সেটাকে সেই জটটা ছাড়াতে গেলে হেগেলকে কিভাবে আমরা দেখব, কিভাবে বিচার, এইটা হচ্ছে একটা খুব ফ্যাসিনেটিং বিষয়। এটা কান্ট নিয়ে সেভাবে কখনো কাউকে নিয়ে, হেগেলকে নিয়ে। ও এইখানেই হচ্ছে হেগেলের তার নিজস্বতা বলি বা তার ইউনিকনেস বোঝার। তো সেটা কি? হেগেল কান্টের দুটো জিনিস প্রায় দুর্বশ করে ভেঙে দিল। কি করে ভাবলেন সেটা বুঝতে গেলে ওই হেগেলের থার্ড পয়েন্টটাতে যেতে হবে, হাউ টু ইন্টারপ্রিট। প্রথম হেগেল যে কাণ্ডটা করলেন সেটা হচ্ছে কান্টের ওই যে ফেনোমেনন নুমেননের যে জায়গা, উনি পরিষ্কার বলে দিলেন যে নুমেনন বলে কোনো কিছু পরিষ্কার একটাই জগৎ, সেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ ফেনোমেনন। ওই রকম কোনো এসেন্স বলে কোনো কিছু, যা কিছু আছে সব কিছু নয়। এপিস্টেমোলজিক্যালি কান্টিয়ান পজিশন আর হেগেলিয়ান পজিশন কান্টের কাছে একটা জোন অফ আননোয়েবিলিটি, হেগেলের কাছে এভরিথিং ইজ নোয়েবল। এই হচ্ছে মানে প্রথম ধাক্কা কান্টের। কি করে করলেন সেটা আমি পরে আসছি, এটা হচ্ছে প্রথম। আর তারপরেরটা যেটা আমি করে দিলেন, ওই যে কান্টের ওই যে প্রশ্ন ইজ অ্যান্ড অট, হেগেলের কাছে অট বলে কিছু, ওই ইজটাই অট। অট আর ইজের মধ্যে কোনো রকম কোনো বাইফার্কেশন, কোনো রকম দেয়াল পাঁচিল তুলে দেওয়া কোনো গল্প। এইটা তিনি করলেন, এই কি করে করলেন, এইটাকে এক কথায় বোঝানো খুব ডিফিকাল্ট। আমি সেই জন্যই আপনাদের সামনে আমি কয়েকটা ইন্টারপ্রিটেশন রাখছি, যারা পরবর্তীকালে বলেছেন যে হেগেলকে যদি আমরা এইভাবে আমরা পড়ি, if we read Hegel like this, তাহলে হেগেলের একটা আমরা বুঝতে পারবো যে হেগেল ব্যাপারটা কিভাবে করল। তো সেই কয়েকটা ইন্টারপ্রিটেশন মানে যতটা সহজ করে বলা সম্ভব আমি আপনাদের সামনে শুধু রাখছি। তার মধ্যে একটা তিন চারটে বিষয় বলছি। তো তার ভিতরে একজন হচ্ছেন থিওডোর অ্যাডোর্নো ফ্রাঙ্কফুর্ট স্কুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ছিল। তার একটা খুবই বলতে পারেন ইন্টারেস্ট অনেক লেখা আছে এখন, এইটা খুব গুরুত্বপূর্ণ। 1994-এ হেগেল থ্রি স্টাডিজ মানে তিনটে লেকচার হয়ে যাবে। তো তার মধ্যে প্রথম যে স্টাডি, ফার্স্ট লেকচার, সেখানে উনি খুব চমৎকার একটা ইন্টারপ্রিটেশন দিয়েছেন এবং অ্যাডোর্নোর লেখা আদারওয়াইজ খুবই টাফ, কিন্তু এই লেখাটা আমি বলবো অপেক্ষাকৃতভাবে সহজ। অ্যাডোর্নোর একটা ইন্টারপ্রিটেশন আছে হেগেল সম্পর্কে। আরেক ধরনের আমি আগে কার ইন্টারপ্রিটেশন আপনাদের সঙ্গে বলছি, তারপরে দেখবেন তিনটে ইন্টারপ্রিটেশনের মধ্যে কতগুলো কমন এলিমেন্টস আছে। অ্যাডোর্নোর একটা ইন্টারপ্রিটেশন করেছিলেন, আপনারা অনেকেই তার নাম জানেন, এখন প্রয়াত হয়েছিল, খুবই বিশিষ্ট
ফরাসি দার্শনিক লুই আলথুসের। আলথুসের ইন্টারপ্রিটেশনটা হেগেলের একেবারেই আলাদা, এবং সেই ইন্টারপ্রিটেশনটা দিতে গিয়ে উনি বারবার করে রেফার করেছেন লেনিনের একাধিক লেখা, এবং আলথুসারের একটা লেখা আছে লেনিন বিফোর হেগেল। লেখাটা অত্যন্ত একটা ডেন্স টেক্সট, পড়তে গিয়ে ওই লেখাটাকে একবার শুরু করলে এগোতে গেলে হয়তো বারবার ধরে এগোতে হয়। ইটস এ ভেরি ডেন্স টেক্সট, কিন্তু ফর্ম অফ আলথুসারের লেখা আদারওয়াইজ অত্যন্ত জটিল, কিন্তু এই লেখাটা তুলনামূলক সহজ, বাট ইটস এ ভেরি ডেন্স। এইটা হচ্ছে আলথুসার। আরেকজন, তিনি অ্যাকচুয়ালি ফ্রান্সের 40-এর দশকের শেষে উনি প্রথম হেগেলকে প্রথম ফ্রান্সে ইন্ট্রোডিউস করলেন। তার নাম ছিল আলেকজান্ডার কোজে। ইন্ট্রোডাকশন টু দ্য রিডিং অফ হেগেল। উনি একবারে হেগেলের টেক্সট ধরে উনি লেকচার দিয়েছিলেন, এবং লেকচারটা দিচ্ছেন কোন সময়, তখন ফ্রান্স আন্ডার নাৎসি অকুপেশন। এই সময় উনি এই লেকচারগুলো গোপনে আন্ডারগ্রাউন্ড একটা গ্রুপের কাছে লেকচার, তারপরে তার ছাত্র তারা অনেকে লেকচারগুলোতে কম্পাইল করেছে। তো এই কোজে, আলথুসার, অ্যাডোর্নো, এই তিনজনের এগুলো যদি আমরা পড়ি, তাহলে একটা খুব ইন্টারেস্টিং কতগুলো জিনিস হেগেল থেকে বেরিয়ে আসে। আচ্ছা, হেগেলের মূল কথাটা আমি একদম খুব এটার ভেতরে আমি ঢোকার করবো না, আমি শুধু মূল কথাটা হেগেলের আমি বলছি, বলে এইবার সেটাকে কিভাবে এরা তিনজন ইন্টারপ্রেট করে চাই, তাহলেই দেখতে পাবেন যে কান্টের যে প্রবলেমটা হেগেল কিভাবে সলভ করছে এবং তার সুদূর প্রসারী তাৎপর্য কি হয়েছিল সেটা আমাদের কাছে অনেকটাই পরিষ্কার। হেগেলের মূল কথাটা, হেগেলের মূল, আর এই সমস্যাটা হচ্ছে কি, এই মূল কথাটা কি, হেগেলের স্টার্টিং পয়েন্টটা কি, এইটা নিয়েই হচ্ছে যত বলে। সবাই বলে একটা কথা, আমাদের বেশিরভাগ বইতে ওইভাবে লেখা আছে যে এগুলো আসলে না নিজের বোঝা এবং এটা কমিউনিকেট করা খুব সমস্যা। আমাদের সব বইয়ের মধ্যে লেখা আছে হেগেলের স্টার্টিং পয়েন্ট হচ্ছে একটা অ্যাবসলিউট স্পিরিট। সেই স্পিরিট কি করে বুঝবে যে আমি অ্যাবসলিউট, এই দিয়ে তো শুরু। এবং আমি যে অ্যাবসলিউট সেটা বুঝতে গেলে আমার কি দরকার, আমার সেলফ নেগেশন, আমাকে বুঝতে হবে যে অ্যাবসলিউট কোনটা নয়। আমার অপোজিটটাকে যদি না বুঝতে পারি তাহলে আমি কে সেটা করতে বুঝতে পারি। এই হচ্ছে হেগেলের স্টার্টিং পয়েন্ট, এবং এইটা করতে গিয়ে হচ্ছে ডায়ালেকটিক্যাল প্রসেস। আমার এই অ্যাবসলিউটের ম্যানিফেস্টেশন হচ্ছে মেটেরিয়াল ওয়ার্ল্ড, যা কিছু আমি দেখছি, বিশ্ব জগৎ, নেচার, হ্যান ত্যান, এটা ওটা, এই করে একটা বিশাল ওয়ার্ল্ড হিস্ট্রি করে একটা হেগেলের একটা বিশাল একটা এনসাইক্লোপিডিক একটা সিস্টেম। এইবারে প্রশ্ন হচ্ছে অ্যাডোর্নো যে কথাটা বলল, যে এই কথাটা অ্যাডোর্নো একভাবে বলেছে আর আলথুসার আরেকভাবে লেনিনকে সাইড করে দিয়ে বলেছে যে না, স্টার্টিং পয়েন্ট আমি যেটাকে অ্যাবসলিউট বলছি, আই বলে কিছু নয়, ওটা হচ্ছে আই অ্যান্ড নট আই, একসঙ্গে কম্বাইন হচ্ছে। সাবজেক্ট এবং অবজেক্ট একসঙ্গে কম্বাইন হচ্ছে। আমি একই সঙ্গে সাবজেক্ট, আমি যখন নিজেকে বলছি আমি সাবজেক্ট, আই এম অ্যাবসলিউট, কি করে নিয়ে বলছি আমি? যতক্ষণ আমি বলতে পারছি যে আমার একটা উল্টো আছে, আমার একটা বিপরীত আছে, ওটা না থাকলে আমি একটু ফলে ওই দুটো কিন্তু মিক্সড হয়ে আছে, ওই জটটাকে আমার ছাড়া।
এই কথাটা ধরে আলথুসার যেটা বলার চেষ্টা করছেন, আলথুসার একভাবে বলছেন, অ্যাডোলো আরেকভাবে বলছেন। আলথুসার কি বলছেন? আলথুসার বলছেন, এবং এটা উনি লেনিনকে সাইড করছেন। লেনিনকে সাইড করে লেনিন আবার কোথায় জন্মে করছে? লেনিনকে সাইড করছেন মানে হচ্ছে লেনিন 1914 সালে লেনিন খুব গভীরভাবে হেগেল করছে, রুশ বিপ্লবের কয়েক বছর আগে, খুব গভীরভাবে। তার একটা বিরাট ইতিহাস আছে, কেন তিনি হেগেল করছেন, কি করছেন, সেসব অনেক গল্প আছে, সেসব করছি। তো এইটা পড়তে গিয়ে উনি নোটস দিয়েছেন, লেনিনের হেগেলের সায়েন্স অফ লজিক উনি পড়ছেন, আর পড়তে গিয়ে উনি সব নোটস দিয়েছেন। সেই নোটসগুলো যেগুলো আর কি লেনিন দিয়েছেন, সেইগুলোকে এবারে আলথুসার করছে। মানে লেনিন নোটস নিচ্ছেন হেগেলের সায়েন্স অফ লজিক, হেগেলের ফেনোমেনোলজি অফ মাইন্ড, তার উপরে লেনিনের সহস্তে নোটস, সেইগুলোকে এবারে আলথুসার করছে। পরে তিনি আলথুসার তার উপরে তার এবারে নিজস্ব প্রতিবেদন পেশ করছে। তো তার নিগদিতার্থটা কি? তিনি বলছেন যে খুব ইন্টারেস্টিং, সব ঠিক এইরকম একটা সব মানে লাইন ব্যবহার করছে আলথুসার। দেখো, যেটা নাকি হেগেলের সবচেয়ে বেশি ভাববাদী, সবচেয়ে বেশি অ্যাপারেন্টলি মনে হবে অ্যান্টি মেটেরিয়ালিস্ট, সেইটার মধ্যে লেনিন খুঁজে পাচ্ছেন সবচেয়ে বেশি স্ট্রং এলিমেন্ট অফ মেটেরিয়ালিস্ট। হাউ টু এক্সপ্লেইন দিস? নিজেই প্রশ্ন করছে এই প্যারাডক্সটা নিয়ে কি বলছো, এটা ব্যাখ্যাটা। কারণ উনি একবার হেগেল থেকে সাইড করছে করো না, কি বলছে, একেবারে একটা পুরোপুরি একটা মানে মানে ভাববাদের মানে মানে ভাববাদ মানে মানে কি বলবো, তার ভেতরে জড়িয়ে আছে প্রত্যেক ছাত্রছাত্রী। অ্যাবসলিউট আইডিয়া, তারপরে অ্যাবস্ট্রাকশন, মেটেরিয়ালিজম সবটাই মনে হচ্ছে যেন একটা মানে মূল আইডিয়াটা হচ্ছে এই যে আমি অ্যাবসলিউট, আমি জানতে চাই, আমি বুঝতে চাই আমি অ্যাবসলিউট। কি করে আমি বুঝবো অ্যাবসলিউট? আমাকে অ্যাবসলিউট হলে আমার নিজেকে প্রকাশ করতে হবে এমনভাবে যেটা অপোজ টু অ্যাবসলিউট। সেটা কি? সেগুলো হচ্ছে কোনো ফাইনাইট জগৎ, তার মধ্যে একটা হচ্ছে নেচার, একটা হচ্ছে সমাজ, একটা হচ্ছে বলা যেতে পারে ইতিহাস, একটা হচ্ছে মানুষ, মানুষের চেতনা। এগুলো হচ্ছে সব ম্যানিফেস্টেশন অফ দ্য অ্যাবসলিউট। এই করতে 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 সে যাচ্ছে একবারে ফাইনাল স্টেজে কি হচ্ছে হিউম্যান হিস্ট্রি, মানুষ হচ্ছে তার হাইয়েস্ট এক্সপ্রেশন ইত্যাদি। যেন মনে হচ্ছে ঈশ্বর যেন নিজেকে আত্মপ্রকাশ করছে। তো এর মধ্যে আবার আমি মেটেরিয়ালিজমের গন্ধটা দিলাম, এই জায়গাটাই মানে আলথুসার বলছে যে হ্যাঁ, এটা অ্যাপারেন্টলি প্যারাডক্সাল, সত্যি প্যারাডক্সাল, যেখানে ছত্রে ছত্রে ভাববাদের গন্ধ, আর লেনিন এখানে খুঁজে পাচ্ছেন যে এইটাই হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রং এলিমেন্ট অফ মেটেরিয়ালিজম ইন হেগেল। এরকম একটা আইডিয়ালিস্ট লোককে তিনি কি করে মেটেরিয়ালিস্ট বলছেন? এইটাকে বলছে না, হেগেল ইজ নট এ মেটেরিয়ালিস্ট, দিস ইজ আ মেটেরিয়ালিস্ট রিডিং অফ হেগেলস টেক্সট। সেই মেটেরিয়ালিস্ট রিডিংটা কি? সেই রিডিংটা হচ্ছে যে লেনিন হেগেলের কত বড় সিস্টেম তৈরি করলেন, কোনটা আমার উল্টো, আমার বিপরীত, কোনটা আমার নেগেশন, সেটা নয়। সেটা আদৌ লেনিনের কোনো মাথা ব্যথাও নেই। লেনিনের কাছে মাথা ব্যথা একটাই, সেটা কি, যেটাকে আলথুসার আন্ডারলাইন করে বলছেন, সেটা হচ্ছে দ্য প্রসেস। কোন প্রসেসের মাধ্যমে আমি নিজেকে এইভাবে প্রকাশ করে চলেছি, একটা আনএন্ডিং প্রসেস। এই প্রসেসটা হচ্ছে প্রসেস বা মেথড অফ ডায়ালেকটিক্স।
এই যে ডায়ালেকটিক্যাল মেথড, এইটাকে নিয়ে এইটাই হচ্ছে দ্য এলিমেন্ট অফ মেটেরিয়ালিজম। দিস ইজ দ্য মেটেরিয়ালিস্ট রিডিং। তো সেটা কি? সেটা সেই মেথডটা হচ্ছে বলে এইবার আলথুসার তার নিজের পজিশনটাকে পরিষ্কার করে দিচ্ছে, যেখানে আলথুসার হচ্ছেন মেথডোলজিক্যালি কিন্তু ভেরি স্ট্রংলি অ্যান্টি হেগেলিয়ান। কারণটা কি? মানে আলথুসারের বিখ্যাত এক্সপ্রেশন সেটা হচ্ছে যে প্রসেস উইদাউট এনি সাবজেক্ট। সাবজেক্ট বলে কিছু যেটা আছে প্রসেস, সাবজেক্ট বললেই মনে হয় আমি, আমি বলে কিছু। আমি কে? আমি হচ্ছে ওই প্রসেসের একটা মোমেন্ট। মানে এখানে অ্যাবসলিউট হচ্ছে দ্য প্রসেস, আর আমাদের কনভেনশনাল রিডিং অফ হেগেল হচ্ছে অ্যাবসলিউট হচ্ছে দ্য সাবজেক্ট, অ্যাবসলিউট হচ্ছে কনসিয়াসনেস, অ্যাবসলিউট মানে হচ্ছে ওই স্পিরিট। নো, স্পিরিট বা কনসিয়াসনেস বা আই না কেউ, এখানে একটাই অ্যাবসলিউট, মুভমেন্ট, মোশন, ডাইরেক্টনেস। এই দিস ইজ দ্য মেটেরিয়ালিস্ট রিডিং অফ হেগেল। আর অ্যাডর্নো যেটা বলবে একই ধরনের কথা একটু ঘুরিয়ে, এবং সেটাকে উনি ডাইরেক্ট লিঙ্ক করছেন উইথ মার্কস। সেটা কি? সেটা হচ্ছে যে এই যে প্রসেসটা, প্রসেস তো বোঝা গেল, ঠিক আছে, ডায়ালেকটিক্স। আমি নিজেকে ভাঙতে 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 চলেছি, আমি নিজেকে একবার ভাঙছি, আমি অ্যাফার্ম করছি, নেগেট করছি, অ্যাফার্ম করছি, নেগেট করছি। আমি এই মুহূর্তে একটা জিনিসকে সৃষ্টি করলাম, তার পর মুহূর্তেই বিকজ আই এম নট স্যাটিসফাইড, আমি পর মুহূর্তেই আবার নিজেকে অ্যাফার্ম করলাম, নেগেট করলাম, অ্যাফার্ম করলাম, নেগেট করলাম, এবং তার ফলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে, নেচার, সোসাইটি, হ্যান ত্যান। এবং আলথুসার ওখানে একটা কমেন্ট করেছে যে হেগেলের এই যে অদ্ভুত স্কিম, এটা লেনিনের কাছে মনে হচ্ছে ইটস অ্যাবসলিউট রাবিশ, যে নেচার এই সমস্ত হচ্ছে একটা চৈতন্যের প্রকাশ, নেচারের নিজস্ব কোনো মানে তার কোনো সক্রিয়তা নেই, তার কোনো অস্তিত্ব নেই, সবই হচ্ছে মানে মানে থ্যাঙ্কস টু কনসিয়াসনেস বা থ্যাঙ্কস টু অ্যাবসলিউট। মানে লেনিনের কাছে এটা অ্যাবসলিউটলি মানে তার কাছে মনে হয়েছিল অ্যাবসলিউটলি স্টুপিড ফর্মুলেশন। মানে এত সব স্টুপিড ফর্মুলেশন করেও একটা জিনিস যুক্তি করলো, এটা হচ্ছে ওই প্রসেস। আর এই প্রসেসটাকে ধরে অ্যাডর্নো যে কথাটা তুলবে, এটা হচ্ছে যে এই যে প্রসেসের কথা তুমি বলছো, আচ্ছা প্রসেসের মধ্যে আসলে ব্যাপারটা কি বলো? এই যে আমি যখন বলছি যে একটা প্রসেসের ভিতর দিয়ে আমার নিজের ম্যানিফেস্টেশন হচ্ছে, আমি নিজেকে নেগেট করছি, করে আমি নেচার তৈরি হচ্ছে, গাছপালা, পোকা মাকড়, সে হেগেলের একটা বিরাট একটা ছক আছে, সেই ছকের মধ্যে সব উনি সব অ্যারো দিয়ে দিয়ে তৈরি করছে, এখান থেকে এটা হলো, এখান থেকে এটা হলো, এরপরে স্টেজ এটা, তারপরে স্টেজ এটা, সেই মানে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সমস্ত কিছু হচ্ছে অ্যাবসলিউটলি প্রকাশ, অ্যাবসলিউট নিজেকে এ করতে করতে ডাইরেক্টিক্যালি ম্যানিফেস্ট করতে করতে চলেছে। অ্যাডর্নো বলে যে এই যে প্রকাশটা হচ্ছে, তো সেটা তো রেজাল্ট অফ অ্যান অ্যাক্ট, একটা তো অ্যাক্ট। সে অ্যাক্টটা কি? কিসের অ্যাক্ট? অ্যাক্ট অফ লেবার। শ্রম, শ্রম মানে আমাদের হিউম্যান ফিজিক্যাল লেবার, এটা হচ্ছে দ্য ক্রিয়েটিভ লেবার অফ, মানে ক্রিয়েটিভ লেবার which is being unfolded through that process. এই জায়গাটাকে অ্যাডর্নো ধরবে যে এলিমেন্ট অফ লেবার which is involved, এবং এলিমেন্ট অফ ক্রিয়েটিভ লেবার which is involved in the process of dialectics. এবং এইটাকেই অ্যাডর্নো বলছেন মার্কস এটাকে দিয়েছে। এই যে মার্কসের মধ্যে লেবারের ভাবনা, এটা এসেছে ওই সূত্র। এইটা ছিল অ্যাডর্নোর একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন। আর একই কথা আবার একটু অন্যভাবে, এই যে যার কথা বললাম 40-এর দশকে এই আলেকজান্ডার
কোজেভ, এটা KOJEVE, এই আলেকজান্ডার কোজেভের যে লেকচার্স তাতে উনি আরো একটা সাংঘাতিক কথা বলেছেন। যদিও কোজেভের এই লেকচার নিয়ে পরবর্তীকালে অনেক বিতর্ক হয়েছে, সেটা অন্য প্রশ্ন। ওই যুগে বসে ওই সময় উনি মানে হেগেলের প্রত্যেকটা টেক্সট ধরে মানে ফেনোমেনোলজি অফ মাইন্ড দিয়ে মূলত আরেকটা সায়েন্স অফ লজিক একবারে প্যাসেজ ধরে কলেজ করে যাচ্ছে। সেখানে একটা কথা উনি বলছেন এবং এই প্রত্যেকটা কিন্তু একটার সঙ্গে একটা মিল আছে। লিখছেন প্রত্যেকে আলাদা, কিন্তু তার কারোর সঙ্গে পরামর্শ করে কিন্তু আলটিমেটলি ওই একটা জায়গায় এসে কিন্তু দাঁড়াচ্ছে বিষয়টা। উনি বলছেন একটা শব্দ ব্যবহার করছেন, সেটা হচ্ছে আমি যদি এটাকে উইল, আমার ইচ্ছে, আমার মানে উইল টু স্যাটিসফাই বাই কি বলবো আমার ইনস্টিংক্ট বলুন বা যাই না, এই উইলটা কি মানে উইল বলতে ঠিক কি উইল করছে উনি যেটা বলছেন অ্যাকচুয়ালি মানে কোজেভ লেকচারের মধ্যে যেটা আছে একাধিকবার বলছেন। আচ্ছা আমি মানে এইটাও এগুলোকে বলা হচ্ছে মানে মেটেরিয়ালিস্ট যদি নয়, সেটাকে উনি বলছেন যে আমি যখন একটা কিছু দেখছি আমার সামনে খাবার ফুড, এই ফুডটা আমি যখন দেখছি চোখের সামনে, তা আমি কি শুধু ফুডটা দেখলাম হয়ে গেল? আমি কি করছি ফুডটাকে আমি যতক্ষণ পর্যন্ত না কনজিউম করছি আমার কিন্তু অ্যাপেটাইট শব্দ করি আমার অ্যাপেটাইট সেটা কিন্তু আমার বৃদ্ধি হচ্ছে। তাহলে আমি অ্যাপেটাইটটা যখন আমি বৃদ্ধি যদি আমার করতে হয়, এই খিদেটা যদি মেটাতে হয়, তাহলে কিন্তু ওই জিনিসটাকে কিন্তু আর রাখা যাবে না, ওই জিনিসটাকে আমার ধ্বংস করতে ঠিক এই শব্দটা ব্যবহার করছে I have to destroy it. Destroy মানে আমি কনজিউম যখন করছি, আমি যখন কনজিউম করছি I am destroying it. Unless I destroy it, I cannot consume it. And unless I consume it, I cannot satisfy my time. এই গোটা প্রসেসটাকে যদি একটা নিজে নলেজ, সেটা হচ্ছে আমার একটা প্রবল ইচ্ছা শক্তি, যেটা ইজ ভেরি স্ট্রংলি সিমিলার টু দি অ্যাডোরোস কনসেপ্ট অফ লেবার। এইটার ভেতরেই কিন্তু এই গোটা জিনিসটা তৈরি হয়েছে। তো হেগেলের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে একটা ওই যে স্পিরিট বলি, অ্যাবসলিউট বলি, যাই বলি না, সে নিজেকে বোঝবার জন্য সে দুটো জিনিস তার কাছে খুব পরিষ্কার। সেটা হচ্ছে যা কিছু করার আমি নিজেকে স্যাটিসফাই করার জন্য, আমার আর্জ, আমার অ্যাপেটাইট, এই সব কিছুকে আমার চাই, সেটাকে মেটাবার জন্য আই হ্যাভ টু অ্যাসার্ট মাই উইল, এবং তার দিয়ে যেটা হবে তারপরে আননোয়েবল বলে বলছি, সমস্তটাই আমি কনজিউম করছি, আমার অ্যাপেটাইট তার বৃদ্ধি হচ্ছে, তার মধ্যে ইনভলভ হচ্ছে একটা এলিমেন্ট অফ লেবার, গোটা ব্যাপারটা হচ্ছে একটা ডায়ালেকটিক্যাল প্রসেস, তার বাইরে আর কিছু। ওই যে কান্টের জোন অফ আননোয়েবিলিটি ছিল, এটা করে আর কিছু নেই। এইখান থেকে এইভাবে তিনি কান্টকে কিন্তু ভেঙে দিচ্ছেন, অর্থাৎ আর তার বাইরে হ্যাঁ সমস্ত কিছুই আমার হাতের মধ্যে, সমস্ত কিছুই আমার নিয়ন্ত্রণ, একটা প্রচন্ড অ্যাসারশন অফ পাওয়ার অ্যান্ড উইল। কান্টের মধ্যে কিন্তু সেটা নেই। কান্টের মধ্যে যে এলিমেন্ট অফ স্কেপটিসিজম আছে, এটা জানা যেতেও পারে নাও, এইসব কোনো কিচ্ছু নেই। একটাই জগৎ, একটাই পৃথিবী, সমস্ত কিছুই আমার হাতে। এই হচ্ছে ইউরোপিয়ান এনলাইটেনমেন্টের স্পিরিট। আমি রিজন দিয়ে, এই রিজন অফ দ্য অ্যাবসলিউট রাইটলি আমি সমস্ত গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছু আমার সাংঘাতিক কথা। মানে 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 কান্টকে একেবারে দুর্মুষ করে উনি ভেঙে দিচ্ছে। ডুয়ালিজম বলে কিছু ইজ অট আবার
আমি যেটাকে স্থির করলাম, অ্যাবসলিউট যেটাকে করব, সেটাই নট, সেটাই ইজ অ্যান অটোনমি দ্যাট নো। এই করে 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 উনি ভেঙে, এবং এইখান থেকে আমি এটা করেই এবারে থেমে যাব, যে যেটা এলো সেটা হচ্ছে হেগেলের মধ্যে, এবং যেটা নিয়ে আবার পরবর্তীকালে অনেকেই অনেক প্রশ্ন দিয়েছে, এবং সেটা দিয়ে মানে আমি জায়গাটা শেষ করব যে তাহলে হেগেলের গোটা ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে আমি একটা ইন্টিগ্রেটেড একটা সিস্টেম, সেই ইন্টিগ্রেটেড সিস্টেমের মূল ভাবনাটা হচ্ছে একটা টোটালিটি, একটা সামূহিক, যেখানে মানে মানুষ হচ্ছে এই অ্যাবসলিউটের প্রকাশ। আবার এই মানে মানে when man becomes God, মানুষ মানে এইটা যদি আমি এস্টাবলিশ করতে পারি যে কোনো কিছুই আমার মানে কি বলবো আননোন কোনো কিছু, আননোয়েবিলিটি কোনো কিছু, সব কিছুই নয়, আমি সমস্ত কিছুই আমার রিজন দিয়ে প্রকাশ করি, তার মানে কি ম্যান বিকামস গড, দ্য ম্যান বিকামস দ্য এক্সপ্রেশন অফ দ্য অ্যাবসলিউট। এখন এইটা যখন হচ্ছে তার থেকে একটা ব্যাপার আসছে তার কনসেপ্ট অফ টোটালিটি। তো এই যে হেগেল এইরকম একটা জিনিস তৈরি করে দিয়ে গেল, যে কান্টকে ভেঙে প্রায় টুকরো করে দিল, ওই ডুয়ালিজমকে ভেঙে দিতে, ইজ অর ভেঙে দিতে, ফেনোমেনন ডুয়ালিজম ভেঙে দিতে, খুব ভালো। এইবারে প্রশ্ন তারপরে তো সেখানে আবার কান্টকে ফিরিয়ে আনার একটা চেষ্টা, তা যদি হয়ে যায়, সবই যদি একটু একটা সিস্টেমের মধ্যে সব চলে আসে, তাহলে মানুষের অটোনমি বলে কিছু আর রইল, তাহলে কি আমার নিজস্বতা বলে কিছু আর থাকছে? সবটাই যদি সিস্টেমের মধ্যে আমি একটা সিস্টেমের যে একটা মানে গ্রাইন্ডিং মেশিন, তার মধ্যে আমি ঢুকে গেলাম। তো এইটাই পরবর্তীকালে বলা হয়েছিল যে এইখান থেকে কিন্তু পরবর্তীকালে এক ধরনের একটা টোটালিটেরিয়ান সিস্টেম, টোটালিটির নাম করে একটা টোটালিটেরিয়ান সিস্টেম তৈরি করা যে প্রবণতা পরবর্তীকালে বহু হিংকারের মধ্যে দেখা গেল। এই এবং তখন পরবর্তীকালে বলা হলো যে এইখানে কিন্তু কান্ট কামস টু আওয়ার রেস্কিউ। কান্টকে বাদ দিয়ে ওই অটোনমির ধারণা, ওই মরাল ফ্রিডমের ধারণা, এবং এখানে একটা আমি এটা দিয়ে আমি শেষ করছি, কিছুদিন আগে আমি পড়ছিলাম অদ্ভুত করা, মানে সেটা গ্রামশি প্রিজম নোটবুকসের এক জায়গায়, শীতের সব টুকরো সব স্ক্র্যাপি নোটস পাওয়া যায়। ছোট্ট একটা কথা উনি বলছেন গ্রামশি এক জায়গায়, যে আমার মনে হচ্ছে সব কিছু দেখতে গিয়ে আমাদের কান্ট একটু নতুন করে আমাদের ভাবা, কেন ভাবনা, ওই যে কান্ট বলে দিয়েছেন না জোন অফ আননোয়েবিলিটি, এইটা বোধ হয় আমাদের খুব সিরিয়াসলি ভাবা বলে উনি একটা যুক্তি দিচ্ছে। আচ্ছা, সবই যদি আমার জানা হয়ে যায়, প্রথমত সবকিছু কি আমার জানা সম্ভব? আর সবই যদি আমি ক্লেম করে আমি জেনে ফেলেছি, তাহলে সায়েন্স, সিভিলাইজেশন, কালচার এগুলো কি সবই তো আমার জানা হয়ে গেছে। তাহলে অটোনমি, ফ্রিডম, এই জাতগুলো তো ভালো। তাহলে কি আমার নিজস্ব কোনো জাতি নেই? আমার নিজস্ব কোনো ভাবনা চিন্তা নেই? হেগেলের ভাবনা তো হেগেল তো সবাইকে খেয়ে ফেলেছে। সবই যদি মানে সিস্টেম খেয়ে ফেলে, তাহলে আমি রইলাম কোন? আমি তো একটা জাস্ট মানে স্পেক অফ ডাস্ট, তার কিছু নেই। উনি একটা প্রশ্ন চিহ্ন দিয়েছে। তা আমি এই পর্যন্ত বললাম, এই যে জায়গাগুলো, এইখান থেকেই কিন্তু পরবর্তীকালে হেগেলের বিরুদ্ধে একটা রিয়াকশন তৈরি হয়েছে। মানে হেগেলের এই যে রিডিং অফ হেগেল, মানে যেটাকে আমরা মনে করছি যে একটা মেটেরিয়ালিস্ট রিডিং, এর পাল্টা কিন্তু আমার কতগুলো জিনিস তৈরি হচ্ছে তার পরবর্তী, যার অন্যতম মানে প্রধান স্তম্ভ হচ্ছে নিচ্ছে। একদিকে নিচ্ছে, আরেকদিকে মার্কস। সেই জন্য এইখান থেকে এর পরের স্টেপটাই হচ্ছে মার্কস। আমি খুব অল্প ছুঁয়ে যাবো, মানে মার্কস কিভাবে হেগেলকে দেখেছিল,
এবং এটাও একটা মানে আমরা সাধারণভাবে হেগেলকে এভাবে দেখেছি, মার্কস তো সেভাবে দেখেনি। তো মার্কস তো হেগেলকে তার মতো করে মানে অ্যাপ্রোপ্রিয়েশন অফ হেগেল করেছে। তো সেটা কি, সেটা একটু পরে আমার মনে হয় যে আপনারা একটা অতিরিক্ত ওভারলোড হয়ে যাচ্ছে, সুতরাং এখানটা আমাদের একটু একটু থামার দরকার। না না, আমার মনে হয় আপনি টোটালিটি উনি যখন এসছেন যেখানে এখানে নিচ্ছে না বললে ওটা মানে একটু মার্কসটা আলোচনা করে নিয়ে তারপরে এখন দেখবেন অ্যাজ ইউ উইশ। না না, মার্কসটা পড়ে নিন না, তারপরে বলবেন ওখানে অনেক মার্কসটা হয়ে যায় কিন্তু সুবিধা হয়। আচ্ছা, মার্কসের ব্যাপারটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং একটা মানে এপিসোড একটু বলি, মানে খানিকটা ব্যক্তিগত আর কিছুটা মানে আলথুসারের মধ্যে এইরকম একটা আলোচনা আছে, খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে আমরা যখন ছাত্র ছিলাম পোস্ট গ্রাজুয়েটে, তখন আর তো আর অ্যাকচুয়ালি আমরা কোনো কোনো কিছু বোঝার মতো বুদ্ধি বা বয়স কিছু আমাদের ছিল না। তো তখন আমাদের একজন মাস্টারমশাই, তিনি আমাদের হেগেল পড়ানো হয়েছিল না, মানে মাথার মধ্যে সব দিয়ে গেল। আমরা কলেজেও যখন পড়ানো হয়েছিল বিশেষ কিছু মাথায় ঢোকেনি, পোস্ট গ্রাজুয়েটে যখন পড়ানো আরও কিছু মানে কোনো কিছুই আমরা বুঝতে পারি সোজা। এইটুকু মনে হয়েছিল যে একটা অত্যন্ত গোলমেলে জটিল ব্যাপার, ও পরীক্ষায় পাশ করার জন্য যেটুকু দরকার আমি কতগুলো শব্দ ডায়ালেক্টিক হ্যান্ড ডায়ালেক্ট সব সত্যি কথা বলতে কিছু বুঝি। তখন যখন আমরা পোস্ট গ্রাজুয়েটে পড়ছি, তখন আমাদের যে মাস্টারমশাই বলেছিলেন যে একটা লেখা ওই প্রথম আমাদের মানে হাতে এলো, মার্কসের ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক্যাল ম্যানুস্ক্রিপ্টস অফ 1844। মার্কসের এটা 26 বছর বয়সে। তো তখন আমাদের তিনি বলেছিলেন তোমরা একটা কাজ করো, আমাদের তো হেগেল করতে বলে তো মাথায় কিছু ঢুকবে না, ঢোকা সম্ভব না। আর আমরা ওইরকম মানে চেষ্টাও আর কি করলাম। আমি বললেন যে ওই 1834 ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক্যাল ম্যানুস্ক্রিপ্টস, ওই যে দেখো মার্কসের যখন বয়স যখন 26, মানে তোমাদের চেয়ে একটু বয়সে বড়, তখন মার্কস একটা লেখা লিখেছিলেন, ক্রিটিক অফ হেগেলিয়ান ডায়ালেকটিক্স অ্যান্ড ফিলসফি অ্যাজ আ হোল। ইনকমপ্লিট ক্যান্স, মার্কসের অনেক কিছু ছিল তো ইনকমপ্লিট, এটা লিখে ফেলে দিয়েছেন, ছিঁড়ে ফেলেছেন। তো ওইটাও আনফিনিশড ইনকমপ্লিট ম্যানুস্ক্রিপ্ট। ওই লেখাটার মধ্যে বলেছেন এই লেখাটা একটু পড়ার চেষ্টা। তো আমরা দু তিনজন বন্ধু মিলে ওইটাকে পড়ার চেষ্টা করি। তো ওইটা দেখলাম খানিকটা বোধগম্য হচ্ছে। যদিও মার্কসের লেখা মানে সে একটা প্রচণ্ড হেভি স্টাইলে একটা সে এবারে হেগেলিয়ান ইনফ্লুয়েন্স তখন ভীষণ স্ট্রং মার্কসের উপরে। কিন্তু ওই লেখাটা পড়ে প্রথম সত্যি কথা বলতে কি হেগেলের ব্যাপারটা কি খানিকটা মাথায়। এবং আমার যতদূর মনে করছে এই আলথুসারের এর মধ্যে কোনো একটা লেখার মতো হয়, যে বেশ কয়েকটা লেখা আছে এই হেগেলের উপরে। তার ভেতরে আলথুসার বলছেন যে অ্যাকচুয়ালি আমার মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল আলথুসার যে সময় ওর ডক্টরাল থিসিস করেছিল তো 40-এর দশক, এবং সেটাও ছিল কিন্তু হেগেল সঙ্গে। তো আলথুসার পরে একটা জায়গায় কোনো একটা জায়গায় আমি একটা চিঠি লিখি মধ্যে আছে, আমার কত ডিটেলস আমি মনে নেই, সেইখানে আলথুসার বলেছিলেন যে আমার অ্যাকচুয়ালি হেগেল পড়াটা বা হেগেল বোঝাটা মেইনলি থ্রু মার্কস। আমি মার্কস পড়ে আমি হেগেলকে ধরতে পেরেছি, তারপরে আমি হেগেলে পড়েছি। ঠিক আছে, হেগেল খুব ভালো করেই আমি পড়েছি, কিন্তু আমার মূল পড়াটা কিন্তু হচ্ছে কি মার্কস। তো সেই জন্য মার্কসের রিডিং অফ হেগেলটা কি ছিল এটা একটু আমাদের বোঝাতে হবে। তো ওই যে ক্রিটিক অফ হেগেলিয়ান ডায়ালেকটিক্স অ্যান্ড ফিলসফি অ্যাজ আ হোল, সেই লেখাটার ভেতরে
মার্কস কিন্তু এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম তারই কিন্তু কিছু 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 ইঙ্গিত পাওয়া গেছে। 26 বছর মার্কসের 12 কি 13 পাতা, তো ওইখানে মার্কস কিন্তু ওই কথাগুলো বলছে যে আমার কাছে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেটা হচ্ছে এই কনসেপ্ট অফ লেবার, যে কি করে এই অ্যাবসলিউট নিজেকে প্রকাশ করছে, এই প্রকাশ করার যে মাঝখানে যে অ্যাক্ট, যে যে যার থ্রু যে এলিমেন্টটা কাজ করছে দ্যাট ইজ লেবার। সে নিজেকে আত্মপ্রকাশ করাটা এটা তো একটা অ্যাকশন, এই অ্যাকশনটা হচ্ছে কিন্তু অ্যাক্ট অফ লেবার। এইটাকে আমার প্রথম হচ্ছে দুই যে ব্যাপারটা সেটা হচ্ছে ওই হেগেলের, যেটা মার্কসকে ভীষণভাবে তখন মানে আকৃষ্ট করেছিল, এই কনসেপ্ট অফ টোটালিটি। এই কনসেপ্ট অফ টোটালিটিটা মার্কসের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। কেন না, এই টোটালিটির কনসেপ্টটা ধরে উনি চলে যাচ্ছেন মার্কসের, ধরে চলে গেলেন কনসেপ্ট অফ এলিয়েনেশন। এবং মার্কস কিন্তু ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক্যাল ম্যানুস্ক্রিপ্টস অফ 1844 তিনি লিখছেন ওই 26 বছর বয়সে, যখন তার মানে খুবই অদ্ভুত সেই সময়টা কিন্তু হচ্ছে এমন একটা সময়, ওই সময় এবং ওই অ্যারাউন্ড দ্যাট টাইম উনি তখন প্যারিসে বসে তিনি এলিয়েনেশনের ভাবনা লিখছেন। কারণ তিনি প্রথম সম্মুখীন হচ্ছে, উনি প্রথম দেখছেন যে একটা পুঁজিবাদী সমাজে মানুষ কতটা কি বলবো, কতটা সে অপ্রেস, কতটা মানে এই অপারেশনের চেহারাটা উনি দেখছে। কিন্তু অপারেশনটা কিন্তু শুধুমাত্র যে ইকোনমিক তা তো নয়, অর্থাৎ তার কাছে ফিলসফিক্যাল লেভেলে মার্কসের কাছে এলিয়েনেশনের মূল প্রবলেমটা হচ্ছে ওই হেগেলের ওই প্রবলেম যে আমি অ্যাবসলিউট, আমি নিজেকে আমি বুঝতে চাই দ্যাট আই এম অ্যাবসলিউট, তার জন্য আমি নিজেকে এলিয়েনেট করছি, আমি নিজেকে বিচ্ছিন্ন করছি, আমি বিচ্ছিন্ন করে আমার উল্টো একটা কিছু তৈরি করছি এবং সেটাকে অতিক্রম করে আমি আমার ব্যাক টু হোয়াট আই অ্যাম। এইটাই হচ্ছে মোটামুটি হেগেলের জার্নি। আর উনি মার্কস এটাকে মেটেরিয়ালিস্ট টার্মস ভাবছেন যে আজকে যে ওয়ার্ক, যে শ্রমিক, সে পুঁজিবাদী সমাজ থেকে বিচ্ছিন্ন, তার যে লেবার সেটা হচ্ছে এলিয়েনেটেড লেবার। তো হাউ টু রিকভার the concept of the whole man, ওইখানে অ্যাবসলিউট, এখানে হচ্ছে হোল। মানে অ্যাবসলিউট আইডিয়ালিস্ট আন্ডারস্ট্যান্ডিং, হোল ম্যান দ্য মেটেরিয়ালিস্ট। না হাউ টু মানে তুমি হেগেল থেকে কিন্তু ওই ক্লুটা কিন্তু পাচ্ছ ওইখানে, ওই অ্যাবসলিউটের কনসেপ্ট, কিন্তু ইটস নট হেগেলিয়ান আইডিয়ালিস্ট অ্যাবসলিউট। এটা হচ্ছে কম। এই জিনিসটাকেই বললেন কিন্তু 1923 সালে গিয়র্গ লুকাস যখন ক্রিশ্চিয়ান ক্লাস কনসিয়াসনেস লিখছেন এই প্রশ্নটা ঠিক এই জায়গা। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে লুকাস যখন 1923-তে ক্রিশ্চিয়ান ক্লাস কনসিয়াসনেস লিখছেন তখন ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক্যাল ম্যানুস্ক্রিপ্টস বেরোয়নি, কেউ জানেই না। 1932 সালে এটা প্রকাশিত হচ্ছে। কিন্তু লুকাসের আত্মজীবনের মধ্যে আছে যে আমি সেই সময় মানে এতে মস্কোতে আমি তখন বসে ওই মার্কসের প্রায় ছিন্নপত্রের মতো তার ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক্যাল ম্যানুস্ক্রিপ্টস অফ 1844 আমি ঘরে তার একটা সেলারের মতো একটা জায়গায় আমি বসে এই পাতা উল্টাচ্ছি। বহু জায়গা সব পোকামাকড় খেয়ে গেছে, ইঁদুর খেয়ে নিয়েছে এইসব পাতা। তো ওইখানে আমি তখন দেখতে পাচ্ছি যে 1923-তে আমি যে কথাগুলো বলেছিলাম, তো মার্কস তো সেই কথাগুলি বলছে, হাউ টু রিকভার দ্য কনসেপ্ট অফ দ্য হোল ম্যান, the alienated man, how he becomes the whole man. এটা পুরোটা কিন্তু একদম হেগেল, একেবারে হেগেল। আর লুকাস
সেটাকে ওইভাবে তো আর বলেননি, উনি এটা বললেন যে এই হোলম্যানটাকে, হোলম্যানটা হচ্ছে আসলে ওয়ার্কার, শ্রমিক, এবং এবং মানুষের মানব সভ্যতা হচ্ছে ইট ইজ দ্য মানে ম্যানিফেস্টেশন অফ দ্য ক্রিয়েটিভ লেবার অফ দ্য ওয়ার্ল্ড। এইটা আর এইটা বলার জন্যে এইগুলোই হচ্ছে আইরনিজ অফ হিস্ট্রি। এই কথাটা লুকাস বলার সঙ্গে সঙ্গে সবাই প্রায় তেড়ে পুরে উঠলেন যে লুকাস এটা কি বলছে, এটা তো পুরোপুরি আইডিয়ালিজম। তখন তো ইকোনমিক ফিলসফিক্যাল ম্যানুস্ক্রিপ্টস বেরোয়নি, সবাই রেড়ে করে লুকাসের বিরুদ্ধে মানে খড়গহস্ত হয়ে বললেন যে এই লোকটা যা লিখছে এটা একেবারে আইডিয়ালিজম, এটা পুরোপুরি হেগেলিয়ান। আর হেগেল হচ্ছে আইডিয়ালিস্ট, মার্কস হচ্ছে মেটেরিয়ালিস্ট। তো উনি সবটাই বলছেন যে মানে মানব সভ্যতা হচ্ছে মানে শ্রমিকের চৈতন্যের ইতিহাস, মানে আমি যে ওয়ার্কার, আমার যে কনসিয়াসনেস, তারই ম্যানিফেস্টেশন হচ্ছে মানব সভ্যতা। এই তো পুরোপুরি আইডিয়ালিজম। সুতরাং লুকাস হচ্ছেন একজন রেনেগেট, তিনি হচ্ছেন একজন আইডিয়ালিস্ট। এই বইকে এক্ষুনি মানে একেও ঘাট ধরে বার করে দাও, বইটাকেও 1923 সালে বইটাকে ব্যান করে সেই বই প্রকাশিত হলো। সে মানে বহু পর 1967 সালে সেই বই মানে লুকাসের মৃত্যু কয়েক বছর। এই যে ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ ওই যে মেটেরিয়ালিস্ট রিডিং অফ হেগেল, এটা তো কারো মজাতে বসে কারণ, এবং এর পেছনেও একটা মজার ব্যাপার আছে, সেটা বলতে গেলে অনেক ইন্টারেস্টিং, তার একটা ইতিহাস আছে। এইটা পাওয়া যায়, একটা বই আছে, সেই বইটা জোগাড় করা খুব ডিফিকাল্ট। আমি অনেক কষ্ট করে সেই বইটা সন্ধান পেয়েছিলাম। সেই বইটার নাম হচ্ছে এটা, বইটার নাম হচ্ছে সাপ্রেশন অফ ফিলসফি ইন দ্য ইউএসএসআর 1920s and 1930s। এটা 2012 সালে ওয়াই ইয়াকোত বলে একজন রাশিয়ান জু, তিনি মানে সোভিয়েত একাডেমি অফ সায়েন্সের সঙ্গে যুক্ত ছিলেন বহু বছর। তারপরে উনি পরবর্তীকালে এই বইটা বেরো, মানে এই বই সোভিয়েত ইউনিয়ন থেকে বেরো, উনি তারপরে ইসরায়েলে চলে যান। ইসরায়েলের জু ছিলেন, কিন্তু উনি সোভিয়েত সিটিজেন। তারপরে যাই সোভিয়েত একাডেমি অফ সায়েন্সের খুব ভালো স্কলার ছিলেন। এই বইটাতে একটা পুরো ইতিহাসটা আছে, যে ওই সময় এগুলো বলতে একটার সঙ্গে একটা কানেক্ট করা যায়, এবং সেটা আমি খানিকটা পরের পর্যায়ে বলার চেষ্টা করবো। যে ওই 20s এবং 30s, বিশেষ করে mid-20s পর থেকে সোভিয়েত ইউনিয়নে একটা প্রবল হেগেল বিরোধিতা হয়েছিল, এবং 1931 সালে 1831 সালে হেগেল মারা যায়। 1931 সালে সোভিয়েত ইউনিয়নে হেগেলের ডেথ সেন্টিনারি অবজার্ভ করেছিল, এবং তাই অনেক সেমিনার, কনফারেন্স, অনেক কিছু। তো তার একটা খুব ফ্যাসিনেটিং ইতিহাস আছে এই বইটা। সেখানে ফতোয়া দেওয়া হয়ে গিয়েছিল যে মানে হেগেলের ডেথ সেন্টিনারি নিয়ে আমাদের সেমিনার, কনফারেন্স, অনেক কিছু হবে, কিন্তু কোনোভাবেই যেন হেগেলের সম্পর্কে কোনো ইতিবাচক কোনো কথাবার্তা, কোনো কিছু যাবে না, একদম ফতোয়া দেওয়া হয়েছে। মানে হেগেল হচ্ছেন তখন হেগেল হচ্ছেন মানে ইন্টেলেকচুয়াল এনিমি অফ আস, কারণ হি ইজ অ্যান আইডিয়ালিস্ট। এই যে মেটেরিয়ালিজম, আইডিয়ালিজম, এই যে কারণে প্রথমে অন্টোলজির কথাটা বলল, যে ওই এরা হচ্ছে এক্সক্লুসিভ। মানে এই মেটেরিয়ালিস্ট হেগেল বা লেনিনের এই যে বক্তব্যগুলো, এগুলো তো কিছু আসেনি তো,
আর যারা নাকি এইসব নিয়ে তখন কথাবার্তা বলতে পারছে তাদের ধরে ধরে সব ভাগিয়ে দেওয়া হচ্ছে, তাহলে একদম এইসব নিয়ে কোনো করবে না। মানে হেগেল হচ্ছেন আইডিয়ালিস্ট, মার্কসিস্ট, দুজনের টেবিলে একজন এই পাশে একজন এই পাশে, মুখ দেখাতে কি বল। আর মার্কস ঠিক তার উল্টোটা করতে গেল। মানে যারা নাকি এই ইন্টারপ্রিটেশনগুলোর পক্ষে ছিলেন তারা সবাই ব্যর্থ হয়ে, লুকাসকে সেই জন্য ব্যর্থ করে দিল। এরকম বহু লোককে মানে এইটা ছিল খুবই একটা ইন্টারেস্টিং ঘটনা, যার ফলে মার্কসের এই যে এলিমিনেশন তত্ত্ব, এটা নিয়ে কিন্তু যারা নাকি মুখ খুলেছিলেন সেই সময়, যেমন আমি দু একজনের নাম বলছি, এটা যারা এখানে আমার পুরনো ছাত্রছাত্রী আছে তারা তো সব পড়ে এসছে, যেমন কোলাকোভস্কি, তারপরে অ্যাডাম শায়ার, হ্যাঁ ওলম্যান তো আরো অনেক পরে, আমি বলছি আরো আগের দিকে যারা, মানে মোটামুটি যারা মার্কসিস্ট সার্কেলসের মধ্যে যারা নাকি ওই মার্কসের হিউম্যানিজম, তারপরে এইসব ব্যাপার নিয়ে যারা খুব মুখ খুলেছিল, কিংবা আমাদের ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক্যাল ম্যানুস্ক্রিপ্ট যখন বেরোলো, যে মার্কসকে আমাদের এলিমিনেশন তত্ত্বের একটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং সেটা পুরোপুরি ড্র করছেন ফ্রম হেগেল, অফকোর্স বাই ইউজিং ক্যাটেগরিজ অফ মেটেরিয়ালিজম, কিন্তু মূল ইন্সপিরেশনটা তো হেগেলের, ওই কনসেপ্ট অফ লেবার, ওই কনসেপ্ট অফ এলিমিনেশন, সেলফ এস্টিম, কনসেপ্ট অফ টোটালিটি, সব হেগেল থেকে পুরোপুরি। এই কথাগুলো যখন বলা হতো তখন সোভিয়েত ইউনিয়নের এই নিয়ে লেখালেখি কিন্তু ছিল খুব কম, হাতে গুনে একজন ছিলেন থিওডোর ওয়েজারম্যানের কয়েকটা লেখাপত্র ছিল, তিনি এই নিয়ে কিছু লেখাপত্র লিখেছিলেন, কিন্তু সেটাও খুব সাধারণ, খুব মানে হাতে গুনে দু চারজন এই এলিয়েনেশন তত্ত্বটা নিয়ে সোভিয়েত ইউনিয়নে আলোচনা পর্যালোচনা, ইট ওয়াজ স্ট্রংলি ডিসকারেজড। এবং এইখানে আমার মজা একটা ব্যাপার হচ্ছে, আলথুসারের যে পজিশন ছিল সেটা ছিল ওই ইয়াং মার্কস মানে হচ্ছে হেগেল আমার কাছে ব্রাত্য। কেন ব্রাত্য? তার একটা প্রধান কারণ হচ্ছে ওই যে অ্যাবসলিউটের যে আলোচনা, অ্যাবসলিউট সাবজেক্ট, এটা তো আলথুসার এটা কোনোদিন অ্যাকসেপ্ট করে, তার কাছে ওই জন্য প্রথম দিকে আমি বললাম না, আলথুসারের বক্তব্যের স্টার্টিং পয়েন্ট হচ্ছে প্রসেস উইদাউট এনি সাবজেক্টিভিটি, কনসিয়াসনেস আউট, প্রসেস আছে, যে কারণে লেনিনকে অ্যাকসেপ্ট করছে, কিন্তু ইয়াং মার্কস আমার কাছে না। আবার মনে হচ্ছে আলথুসারের এই পজিশন, সেটা আবার সোভিয়েত ইউনিয়নে আলথুসার কিন্তু একেবারেই পাতে দেওয়ার মতো করছে। আলথুসারকে তারা সবসময় আলথুসার আউট, গামশি আউট, সব ওখানে শুধু ওই একটা একদম গোল গোল করে এটার পরে এটা, ইহার পরে ইহা, একটা ডিটারমিনিস্টিক একটা ছক, ওই ছকের বাইরে আমি কেন ছক? কারণ মার্কসিজম ইজ দ্য সায়েন্স, তো মার্কসিজম ইজ দ্য সায়েন্স যদি বলে একটা ছকের মধ্যে ফেলে একটা সায়েন্স হয়ে গেল, একটা সিস্টেম হয়ে গেল, আমার কাজটা খুব সহজ হয়ে গেল, মানে লোককে বোঝানো খুব সহজ, মানে ইহার পর ইহা হইলে, ইহার পর ইহা হইলে সব আগে সব ঠিক করা আছে। ওই যে মুহূর্তে আমি ইন্টারভিউ করতে যাচ্ছি চেষ্টাকে এনিওয়ে, আমি এই পর্যন্ত বললাম। এর পরের ব্যাপারটা ওই ফ্রাঙ্কফুর্ট স্কুলের সময় আমার খানিকটা আসবে, তখন আমি যে সাবজেক্টিভিটির কোনো রোল ছিল না, লুকাস পরবর্তীকালে তিনি তার পজিশনটাকে জাস্টিফাই করেছিলেন। লুকাসকে তো পানিশ করা হলো, হেগেলিয়ান কনসিয়াসনেস কথা বলতে পারো, পরবর্তীকালে লুকাস সেটাকে উনি জাস্টিফাই করেছিলেন এবং সেটা উনি খুঁজে পেয়েছেন। এটার উপর পড়ে না, ওটা বলতে গেলে না মানে অ্যাকচুয়ালি লুকাসে সেটা বলতে গেলে লুকাস আলাদা করে বলতে পারে, সেটা কিন্তু আমি ভাবতে চাই ওই মধ্যে এখন পাওয়া যায় সঠিক। সেটা হচ্ছে মানে লুকাসের মৃত্যুর পরে, অনেক পরে, ওই 1990 বা আরো পরে শেষের দিক, লুকাসের সব কাগজপত্রের ভেতরে একটা ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যায়। সেই ম্যানুস্ক্রিপ্টটাকে কোনো
সই নেই, টাইট প্যারিস, কোনো সই নেই এবং কোনো ডেটও নেই। মানে কেউ বুঝতে পারবে না ওটা কারণ। এবং লুকাসের অটোবায়োগ্রাফির মধ্যেও তার ইন্টারভিউ কোথাও তার উল্লেখ, শুধু সেখানে ওইটা একটা ট্রান্সক্রিপ্টটা পরে যখন যারা প্রকাশ করেছে হাঙ্গেরিয়ান আর্কাইভ থেকে যাদের, তারা ওটা বলছে ইন সার্চ অফ দেখে আমাদের মনটা ভুলে গেছে, ডায়ালেক্টিক বলে এর একটা কিছু নাম দেবে, সেইটাতে এরা সমস্ত কাগজপত্র মিলিয়ে বোঝা যাচ্ছে বলে এটা পরিষ্কার লুকাসের নিজস্ব ম্যানুস্ক্রিপ্ট এবং তিনি একটা জবাব দিচ্ছেন আমার বিরুদ্ধে 1923 সালে যারা এসব অভিযোগ আনলেন তারা হেগেলও বোঝেন না, তারা ফিলসফিও বোঝেন না, তারা কিছুই বোঝেন। কিন্তু আমি তো মানে লুকাসের তখন মানে খুবই খারাপ অবস্থা, যে কোনো কারণে যদি কেউ জানতে পারতো যে লুকাস এটা লিখেছে তাহলে ব্যর্থ হয়ে যেত। তো সেই জন্য উনি এটা, কিন্তু লেখাটা খুব সাংঘাতিক, খুব হ্যাঁ সেটা হচ্ছে যে আমি যে আলোচনা করেছি অনুবদ্ধ করার কিছু নেই, বিরাট একটা ইতিহাসকে অনেক সুন্দর করে গুছিয়ে বলতে। তবে এই বলতে আমি দুটো কথা বলবো, ওনার আমার শিক্ষাগুরু বলে ওনার আমি বলবো যে না আমি সরে যাবো। একটা কথা হচ্ছে ওই যে বিইং আর কনসিয়াসনেস, মেটেরিয়ালিজম আর আইডিয়ালিজম, এটা না, এটা ওনার যে বইটা আছে না লেখা মার্ক্সীয় রাষ্ট্রতত্ত্ব বাংলায়, ওখানে একটা জায়গাটা আপনি দেখবেন ভালো করে উনি আলোচনা করেছেন বিষয় এবং বিষয়ী। এই বিষয় এবং বিষয়ী এইটাই যে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে সম্পর্কটা খুব সুন্দরভাবে ওখানে ব্যাখ্যা করা আছে। এটা উনি এখন বললেন, যদি আপনারা সময় পাননি বলতে পারলেন না, প্রথমে বললেন ওইটা যদি আপনারা পড়ে নেন, ছাত্রছাত্রীরা যারা আছে তোমরা যদি পড়ে নেওয়ার দেখবেন ভালো। আর এখন যে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এটা বোঝার জন্য এই প্রশ্নটা যে মেটেরিয়ালিজম ভার্সেস আইডিয়ালিজম, এটা বুঝতে গেলে আর একটা জিনিস শুধু আমাদের খুব কাজে লাগবে, সেই রবি ঠাকুর তার যে চেতনা, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চলে উঠল রাঙা হয়। তা প্রশ্নটা হচ্ছে আমার চেতনার জন্য পান্না সবুজ নাকি পান্না সবুজ বলেই আমার সবুজ হচ্ছে, এখানেই হয়ে গেল আইডিয়ালিজম না মেটেরিয়ালিজম। ফলে এর মধ্যেই কিন্তু ওই জিনিসটা আছে। আর ওনার বইটা পড়লে পরিষ্কার আমার মনে হয় আপনারা কেউ বেরোবেন না, এখানে বসে থাকবেন। আমরা ছোট্ট টিফিনের ব্যবস্থা করেছি, সবাই হাতে হাতে আমরা টিফিনটা তুলে দেবো। আধ ঘন্টা বাদে আমরা আবার এখানে আলোচনা শুরু করছি। দয়া করে কেউ বেরোবেন না, তাহলে আমাদের বিশৃঙ্খলা হবে, আমাদের দিতে অসুবিধা হবে। হ্যাঁ, সবাই বসে থাকুন, এখানে বসেই খাওয়া যায়, ঠান্ডা করে খেতে পারবেন সবাই বসে, বাইরে গরমে বেরোতে হবে না।